আমরা স্পোর্টসটারে অনেক ভালোবেসে দেখি। আমরা বাইরে থেকে দেখি জিনিসটা হয়তো অনেক গোছানো অ্যান্ড এভরিথিং, বাট ইটস অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। দ্য মেজরিটি ইজ ইজ ইট যে এক দুজনে সারাক্ষণ ফিক্সিং করতেছে নাকি সবাই কম বেশি করতেছে? আপনি একই টিমে খেলবেন, মাঝে মাঝে কেউ ফিক্সিং করতেছে, আপনি টেরই পাবেন না। মাঝে মাঝে আপনি টের পাবেন, বাট ইউ উইল ল্যাক এভিডেন্স। একজন ফিক্সারের কাছে ক্যাপ্টেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আর আমি যদি ফিক্সিং এর বিজনেস করি তাহলে 11 জন না পিক করে ক্যাপ্টেনে ধরতে পারাটাই বেশি ইজি। বাংলাদেশের প্লেয়ারদের ডেভেলপমেন্টের গোড়ার প্রবলেম হলো দ্য উইকেট অফ মিরপুর। আপনি একটা ব্যাটসম্যান হিসেবে ভাই বলটা ওইখানে পড়ছে, আপনার মাথার উপর দিয়ে যাবে কিনা আপনি জানেন না, আপনার গোড়ায় যাবে কিনা আপনি জানেন না। ও ইন্টারন্যাশনালে গেলেও তো ভালো খেলবে না, বিকজ ও পুরো যে প্রশ্নেও রেডি হয়েছে ওই প্রশ্নটাই তো ভুল ছিল। আই ওয়াজ অ্যাপ্রোচড ওয়ান্স in my whole career internationally. They will collect every data of you, your family to থেকে শুরু করে everything. একটা রুমে নিয়ে 20-25 জন পিটাইছে। কেন? That's the way, man. That's the right word. কেউ বিসিবি বিরুদ্ধে কাজ করে তাদের কি হয়? কি হয় আপনি তো ডাইরেক্টলি বলবেন না, তুমি ওই দিন এটা বলছিলা বলে তোমার বাদ দিয়ে দিচ্ছি। এই জিনিসটা হলো আপনারা সিস্টেমেটিক্যালি বাদ দিয়ে দিবেন। এমনকি প্রায় হয়। এটা তো রেগুলারই হয়, এটা তো দর্শকও জানে, আপনিও জানেন। সিলেক্টররা কি প্লেয়ার দেখে শুধুমাত্র পারফরমেন্সের উপর চুজ করে নাকি অন্য কাহিনীও আছে? আমাদের দেশের সিলেক্টররা কেমনে কি করে এটা আসলে আমাদের দেশের সিলেক্টররা আল্লাহ তাআলা জানে। ডু ইউ থিংক যে আমাদের এক্সিস্টিং ন্যাশনাল টিম ইজ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ? নো, যদি সিস্টেম ফেয়ার ভাবে চলে তাহলে আমাদের ব্যাকআপ প্লেয়ার এমন আছে যে আমরা ন্যাশনাল টিমে কাউন্টার করতে পারবো। খেলার সময় সবচেয়ে ক্রেজিয়েস্ট ট্র্যাশ টক কি শুনছেন? এগুলো বলা যাবে না। প্লিজ বলেন না, প্লিজ। আই রিয়েলি ওয়ান্ট টু নো। বাংলাদেশি ক্রিকেট ইজ ফাকড, রাইট? ডেফিনেটলি। আমি না অনেক ভেবে দেখছি যে বাংলাদেশি ক্রিকেট ইন্ডাস্ট্রির মধ্যে কার সাহস আছে অ্যাকচুয়ালি ক্রিকেটের যে অবস্থা এখন, হু হ্যাজ দ্য বলস, বা কার অ্যাকচুয়ালি সাহস আছে এটা না ওপেনলি কথা বলেন। দ্য অনলি পার্সন যে আমার মাথায় আসছেন, তাও বিকজ অফ হিজ লেটেস্ট শো which is doing fantastic by the ways, is Nawrose Nabil. Nawrose Nabil is not just any person. He is under-19 Bangladeshi cricket team at champion ছিল. He was a star batsman. He had to retire medically, but এখন উনি আছেন, he is, I think, বাংলাদেশি ক্রিকেট ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় whistle blower. And আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো is the downfall of Bangladeshi cricket. We're going to touch on topics যেটা pretty scary. Are you ready? ইয়া ভাই, সমস্যা না, বাট যে ইন্ট্রোটা আপনি দিছেন আই ডোন্ট থিঙ্ক যে আমি ওই লেভেল পর্যন্ত ওইরকম কেউ, বাট আই ক্যান স্টিল ট্রাই। লেটস ক্যারি অন। Let's start with match fixing. Yeah, so I was thinking যে to be very honest যে you will ask me this at the very start. ঠিক আছে, তো আচ্ছা, আমরা একদম বেসিক থেকে শুরু করি। যারা জানে না ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং আসলে কি। ম্যাচ ফিক্সিং, সো এটা তো আমরা নাম শুনলেই বুঝতেছি you're fixing on a match, on the result. And spot fixing কি, let's say you are supposed to bowl a wide, অথবা you're supposed to bowl a no ball, অথবা both the parties are involved, someone is going to bowl a flight and the batter is going to hit a 6. It is not about money always. মানুষ এটা জাস্ট চিন্তা করে টাকা পয়সা and then এগুলা। সো এটা মেজরিটি কেসে লাস্ট কেসে যায় এটা টাকা পয়সা হয়, আর তাও ব্যাংকে তো রেয়ারলি। সো জিনিসটা এইভাবে হয় যে they can gift you a watch, and then honey trap, most common. Wow. Many things like that. ব্যাটিং আর স্পট ফিক্সিং এর মধ্যে লাইক হোয়াটস দ্য রিলেশনশিপ দেয়ার? আর আচ্ছা। একটা এক্সট্রা ওয়াইড কেন এত ইম্পর্টেন্ট? আই থিঙ্ক আমাদের কোডটা নষ্ট হয়ে গেছে। আমরা ছোটোবেলায় যখন শুরু করি না, আমরা খুবই লেটসে সাধারণ ঘরের একটা সাধারণ ছেলে থাকি, নাবিল থাকি, একটা ড্রিম থাকে দেশের হয়ে খেলবো। বাট একটা জিনিস হচ্ছে যে এভরিবডি সিজ দ্য মানি, দ্য ফেম অ্যান্ড এভরিথিং, বাট যেই ছেলেটা জীবনে 20 লাখ টাকা চোখে দেখে নাই, দ্য মোমেন্ট হি সিজ দ্যাট, যেটা কিনা আবার ওর নিজের কামানো, ওই টাইমে হি স্টার্টস টু সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি। লোভ সামলানো খুব কঠিন। তো জিনিসটা হইলো এই যে রেসটা হয়ে যায় না, আই ওয়ান্ট মোর, এইখানে যাওয়ার পরে পিপল অ্যাকচুয়ালি ওই যে ছোটোবেলার ছেলেটা আমি দেশে রিপ্রেজেন্ট করতে চাই, ওই যে পিওর যে চাওয়াটা না, ওই জিনিসগুলো অনেকটা ম্যাটেরিয়াল দিকে চলে যায়। এখন আমি একজন খুব বড় ক্রিকেট প্লেয়ার, আমাকে ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং অ্যাপ্রোচ করা হবে, এটার প্রসেসটা আসলে কি? ফার্স্ট অফ অল, এটা যাদেরকে অ্যাপ্রোচ করা হয় তারা ডিটেলে পড়তে পারতো আর কি। আই ওয়াজ অ্যাপ্রোচ ওয়ান্স ইন মাই হোল ক্যারিয়ার ইন্টারন্যাশনালি। তো তখন ওইটা আই ওয়াজ ইন দুবাই
আমাদের এশিয়া কাপ চলতেছিল। সো বেসিক্যালি আন্ডার 19 ওই ফেজটা আই ওয়াজ পারফর্মিং ব্রিলিয়েন্টলি অ্যান্ড লট অফ আইজ ওয়ার অন মি ওয়ার্ল্ড ওয়াইড আর কি। তখন আমাকে একটা থেকে অ্যাপ্রোচ করছিল। এটা কি টিমমেট, এটা কি No, বুকমেকার, they directly approached me on social media. ঠিক আছে, Wow. তো এত ওপেনলি? yeah, if they think you can be approached. And basically সোশ্যাল মিডিয়ায় তো ওরা আপনারা এমনভাবে মানে অ্যাপ্রোচ করবে, আপনারা আসলে বেসিক্যালি আপনি অবজেকশনটা দিবেন কার নামে, ওটা তো অপশন নাই। এটা আপনারা আমি কালকে একটা খোঁচা মেরে দেখলাম, সামির ভাই আমার জন্য এটা একটু করে দিবেন নাকি, ঠিক আছে, ইটস লাইক এরকম। সো আমি জাস্ট স্ট্রেট সজল স্যার ছিল তখন আমাদের টিম ম্যানেজার, তাকে জানাইছি। অ্যান্ড বেসিক্যালি এটা কি একটা অফিশিয়াল রিপোর্ট ইউ ফাইল নাকি জাস্ট টিমার? মাই জব ওয়াজ টু লেট হিম নো। আচ্ছা, ঠিক আছে, ইজ দিস ডকুমেন্টেড? দ্যাট ডিপেন্ডস অন হিম, উনি ওটার ইম্পর্টেন্ট মনে করছে কি করে নাই। ঠিক আছে, আর একটা জিনিস হলো আমাদের ক্রিকেট বোর্ড এতখানি প্রফেশনাল কিনা আমি জানি না, ঠিক আছে, যাই হোক। সো অ্যান্ড আমি অনেক অ্যাজ আ প্লেয়ার অনেক স্টোরি তো শুনি। সো ওই জায়গা থেকে বেসিক্যালি বাট একজন ইয়াং ক্রিকেট প্লেয়ার হিসাবে এই ধরনের টাকা যখন আপনাকে অফার করা হয়, একটা ছোটোখাটো একটা স্পট ফিক্সিং এর ছোটোখাটো, বাট ইজ ইট ভেরি টেম্পটিং? আই থিঙ্ক ইট ইজ অ্যাকচুয়ালি টেম্পটিং যদি আপনার প্যাশনটা বড় না হয়। ইফ ইউ আর সামওয়ান উইদাউট আ প্যাশন, ওই জিনিসটা আপনি সবার আগে পিক করবেন, বিকজ ইটস ইজি মানি, বিকজ ইটস দ্য ইজি ওয়ে আউট। প্রসেসটা আসলে কীভাবে কাজ করে? ধরেন আমি এখন একজন ওই যেসব T10 লিগগুলো যেগুলো কেউ কখনো দেখেও না, দেখবেও না, ধরেন আমি এখন ওখানে খেলতেছি, হোয়াট ইজ দ্য প্রসেস অফ বিং অ্যাপ্রোচ অর লাইক দ্য ইউজুয়াল প্রসেস অফ বিং অ্যাপ্রোচড? আচ্ছা, আই উড রিকোয়েস্ট ইউ যে ধরেন T10 লিগ অথবা এক্সেট্রা XYZ অথবা প্লেয়ারদের নেম, এই জিনিসগুলো আমরা যাবো না, ঠিক আছে? ইটস মাই রিকোয়েস্ট সামির ভাই। সো এটা কি আমরা কাট করবো তাহলে? না, নো নিড টু কাট। Okay. আই ওয়ান্ট দ্য অডিয়েন্স টু নো যে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি, দ্যাট ইজ অল দে নিড টু নো, বিকজ আই এম জাস্ট এ সিম্পল বয়। আমার হচ্ছে মানে আমি নিজের অত বড় কিছু মনে করি না, অ্যান্ড ওই জায়গা থেকে আই থিঙ্ক এভরিথিং হ্যাজ টু হ্যাভ সার্টেন লিমিটস। সো জিনিসটা হলো আমি আমার স্পোর্টসে থাকার কারণে অনেক স্টোরিও তো শুনছি, আমার অ্যাপ্রোচ করা না হোক, আমার টিমমেটরে করা হয়েছে অথবা অন্য কাউরে করা হয়েছে। সো আপনার অ্যাপ্রোচটা সিম্পলি এইভাবে করা হইতে পারে যে মেবি ধরেন আপনি একটা বারে গেছেন, ইউর হ্যাভিং আ ড্রিঙ্ক, সাইডের টেবিল থেকেও করতে পারে। দে বেসিক্যালি ওয়েন দে ওয়ান্ট টু অ্যাপ্রোচ ইউ, দে উইল নো ইউর লাইফ মোর দেন ইউ। আপনি বেডে কীভাবে ঘুমাইছেন এটা আপনি না জানলে ওরা সবার আগে জানে। That's the basical thing. সো অনেকদিন রিসার্চ করে যে কোন প্লেয়ারটাকে আসলে অ্যাপ্রোচ করা যায়। They will collect every data of you, your family to থেকে শুরু করে এভরিথিং। সো খুবই ভয়ানক একটা প্রসেস। ভয়ানক প্রসেস না, জিনিসটা হলো ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা তো জোর করে কেউ কিছু করাইতে পারবে না। এখন আমি যারা এই ফিক্সিংগুলো করাই, আপনার আমার কোনো রাইট আছে তাদেরকে আনএথিক্যাল বলার? ওরা ব্যবসা করতেছে, ওরা ওদের ব্যবসা করতেছে। এখন আপনি যদি আমি এজ বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে চিন্তা করি যে এটা আনএথিক্যাল, ভাই যেই বেটা ফিক্সিং করে ও তো মুসলিম না ভাই, ঠিক আছে, মানে ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। সো ওই জায়গা থেকে আমরা হয়তো মানে ওর কাজ করতেছে। এখন তুমি মুসলমান অথবা তুমি নন মুসলমান, তুমি একটা বাংলাদেশি ছেলে, তোমার একটা কালচার তো আছে, তুমি মুসলমান না হইলো, তোমার এথিক্স কতখানি স্ট্রং এটা হচ্ছে তোমার কল। ওই লোক তো আমার কাছে তো মনে হয় যে সে পাইছে সহজ পার্টি ধরতেছে, তার ব্যবসায় লাভ। ধরেন আমাকে বারে এসে অ্যাপ্রোচ করলো ফিক্সিং এর ব্যাপারে, এটা কি একটা লং টার্ম প্ল্যানিং হিসেবে কাজ করে যাচ্ছে? 1 বছর পর এই ম্যাচ এভাবে করবো নাকি ইজ ইট ইউজুয়ালি লাইক হে একটা ম্যাচ আসতেছে সামনে, দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি, লেটস গো, অর ইজ ইট সামথিং যেটা অনেক স্লোলি একটা গ্রুমিং প্রসেসের মতো কাজ করে? টু ইজিলি অ্যান্সার দিস কোয়েশ্চেন, আমরা স্পোর্টসটারে অনেক ভালোবাসা দেখি, আমরা বাইরে থেকে দেখি জিনিসটা হয়তো অনেক গোছানো অ্যান্ড এভরিথিং, বাট ইটস অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। দ্য মেজরিটি ইজ করাপ্ট। অ্যান্ড আমি যদি একটু অনেক হাইলি ইন্টেলেকচুয়াল হইতাম তাহলে হয়তো আপনি শোর বিগিনিংয়ে যেসব ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন ওইগুলো ইউজ করতাম, ওইটা আসলে এইগুলোর সাথে বেশি বেটারভাবে যায়। সো জিনিসটা হলো ভাইয়া, আপনি একটা ফুটবল ম্যাচ দেখতেছেন, ইউ আর সিইং ইউর ড্রিম ম্যান স্কোরিং আ গোল, সো হি স্কোরস আ গোল, ওই জায়গা থেকে আপনার খেলা ভালো লাগছেন, ইউ স্টার্ট ওয়াচিং দ্য গেম, আপনি স্বপ্ন দেখেন, রুমে ওয়ালপেপার দেন, your star boy might be ethical, but the rest of the boys, the coach, the manager, আপনারা যদি ওরা অ্যাপ্রোচ করতে চায়, they can approach you in any way, they can approach you, মানে
ওদের জায়গা থেকে আমি বলবো না রাইট অর রং, এইগুলো আমি কিছুতেই যাব না। আমি জাস্ট মনে করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসগুলো যদি একটা প্লেয়ার এথিক্যাল হয়, ওরা কন্ট্রোল করতে পারবে না ওরা। বিকজ আপনার তো ফার্স্টে আগে ওই ট্র্যাপে পড়তে হবে। একবার পড়লে বেসিক্যালি ইউর কট ফর লাইফ, আপনি কিন্তু বাইরে দিতে পারবেন না। আপনি একবার করছেন মানে দে হ্যাভ দ্য এভিডেন্স এগেনস্ট ইউ, দে ক্যান কিল ইউর ক্যারিয়ার ওই একটা জিনিস দিয়েই। সো ইদার আপনি সার্ভাইভ করবেন নাকি আপনি খেলা ছাইড়ে দিবেন। শিট, একবার ম্যাচ ফিক্সিং করলে শেষ। হি হ্যাজ টু ডু ইট ফর হিজ এন্টায়ার লাইফ যখন ওরা চাবে। There's no যদি way কেউ out of একবার the system. স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিং করে, দেয়ার ইজ নো ওয়ে আউট। হ্যাঁ, সামির ভাই ফিক্সিং করছে, আমি ধরেন আমি হচ্ছে ফিক্সার, হ্যাঁ আমি এগুলো ফিক্স করি, ইউ আর আ প্লেয়ার। আপনি আজকে ফিক্সিং করলেন, কালকে আমার ফোন দিয়ে বললেন আমার আসলে মনটা খারাপ ছিল, আমি কইরা ফেলছি, আমি আর করবো না, আমার মাফ করে দেন। না, আই হ্যাভ দ্য এভিডেন্স এগেনস্ট ইউ, আমি আজকে মিডিয়া লিক করে দিব। আই থিঙ্ক আরেকটা অনেক বড় প্রশ্ন জিজ্ঞেস করা আছে যে প্লেয়ারদেরকে আসলে ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং কীভাবে আসলে পে করা হয়? অবশ্যই ডিরেক্ট ক্যাশ ট্রানজ্যাকশন তো আর হয় না। হাউ ডাজ ইট ওয়ার্ক? ক্রিপ্টো? ইজ ইট গিফটস? হাউ ডাজ ইট ইউজুয়ালি ওয়ার্ক? মোস্টলি গিফটস। কী ধরনের গিফট পায় যারা? এক্সপেন্সিভ ওয়াচ। হ্যাঁ, ইট ক্যান বি এক্সপেন্সিভ ওয়াচ, মানে যেই জিনিসগুলো ট্রেস করে ইজি না, এগুলো মেজরিটি এরকম হয়। অ্যান্ড সামটাইমস অন্য অনেক জিনিস হয় ভাইয়া যেগুলো আসলে আমি বলতে চাইতেছি না, এগুলো আসলে বলার মতো জিনিস না। গার্লস? এটা মানুষ বুঝানি কি হয়। আমরা অনেক ক্রিকেট লিগই দেখতে পারি যে প্রত্যেকটা খেলা লাস্ট বল পর্যন্ত যায়, প্রত্যেকটা খেলা একদম নেল বাইটিং হয়। আই এম সরি, দ্যাটস নট, it just can't be real again. But আমরা এনজয় করি the entertainment side of it while forgetting the dark side of it. BPL এ যদি 10টা প্লেয়ার খেলে, 10 জনের মধ্যে কয়জনকে অ্যাপ্রোচ করা হবে? কয়জনের অ্যাপ্রোচ করতে পারে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হইল স্টিল টু দিস ডে বাংলাদেশের লেটসে কিছু কিছু মানুষ আছে, একজন ফিক্সার কোনোদিন সাহসী করবেন ওনার রিচ করার। সো ইটস নট অ্যাবাউট হাউ মেনি, ইটস অ্যাবাউট হু আর ইউ গোনা বিকাম। SCANeDalous would not be possible without the support of Rustic Eatery. আমার honestly এখানে আসতে অনেক অনেক ভালো লাগে। Very wide range of dishes, prices খুবই affordable, and এক একটা item ফাটাফাটি হয়। So you guys have to come here. It's a perfect place to bring your friends and family, এবং স্টুডেন্টদের ক্ষেত্রে extremely friendly. So do not miss out. Visit Rustic Eatery branches in Bonani, Dhanmondi, Shantinagar or Uttara anytime. Go there now and grab the best food. And back to the podcast. আপনি যে বলেন যে কয়েকজন প্লেয়ারকে সাহসী থাকবেন ওদের অ্যাপ্রোচ করার, হোয়াট ইজ দ্য ড্রিম রিয়াকশন টু আ ফিক্সার অ্যাপ্রোচিং ইউ? ফিক্সার ভাই আমার ধরেন, আমি তো বললাম ধরেন আমার যদি ডিরেক্টলি অ্যাপ্রোচ করা হইতো এইভাবে, অল আই এম টেলিং ইউ ইজ ট্রু স্টোরিজ, বাট হয়তো আমার কোনো টিমমেট অথবা অন্য কোনো কারোর সাথে হয়েছে বা শুনছি, ঠিক আছে, অথবা আমার টিমমেটের কারোর সাথে হয় না, শুনছি ওরকম হয়েছিল আর কি। সো যেহেতু 15-16 বছর 18 বছর আমার জীবনের এই সেক্টরে গেছে, সো ওইখান থেকে আমি আপনার স্টোরিটা বলতেছি। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি মানে নো ফ্রম মি যে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে, ওটা তো আমি জানি না ভাই। আর ওটা যদি আমি জানতাম, ওটা যদি আমি করতাম, তাহলে আমি আপনার সাথে এই শো করতে পারতাম না। কারণ আমার মনের ভিতরে ভয় থাকতো, ওই যে আমি ওই ফিক্সিংটা করছিলাম, এই ভিডিও দেখার সাথে সাথে ছেড়ে দিবে আমার ব্যাপারে নিউজ। আই এম টু কনফিডেন্ট যে আমি জীবনে এরকম কিছু করি নাই। এখন আমার যে কোনোভাবে ফ্রেম করতে চায় আমার ব্যাপারে, এগুলো কিছু পাবেই না, কারণ আমি করিই নাই। আই জাস্ট আন্ডারস্ট্যান্ড যে ধরেন একটা T20 টিমে ইজ ইট যে 1-2 জনই সারাক্ষণ ফিক্সিং করতেছে নাকি সবাই কম বেশি করতেছে? জিনিস হলো আপনি একই টিমে খেলবেন, মাঝে মাঝে কেউ ফিক্সিং করতেছে, আপনি টেরই পাবেন না, তারা এত ক্রাফটফুল অ্যাবাউট দেয়ার আর্ট। সো এটাই, মাঝে মাঝে আপনি টের পাবেন, বাট ইউ উইল ল্যাক এভিডেন্স। সো ইউজুয়ালি ফিক্সিং ইজ নট আ টিম ওয়াইজ এফার্ট, ইটস অ্যান ইন্ডিভিজুয়াল এফার্ট। মানে কোনোদিনও তো টিমের 11 জনের আপনি রাজি করিতে পারবেন না। টিমের ক্যাপ্টেনরা যদি আপনি ট্র্যাপ করতে পারেন, ইটস ইজিয়ার ফর ইউ, তখন আপনি ম্যাচ স্পট সব করতে পারবেন। এখন মাঝে মাঝে সব ক্যাপ্টেন তো আপনার কথা শুনবে না, বা সব প্লেয়ার তো আপনার কথা রাজি হবে না। জেনারেলি যেটাই হয়, 11 জন কোনোদিন রাজি থাকে না। সো একজন ফিক্সারের কাছে ক্যাপ্টেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আর আমি যদি ফিক্সিংয়ের বিজনেস করি, তাহলে 11 জনের না পিক করে ক্যাপ্টেনে ধরতে পারাটাই বেশি ইজিয়ার। প্লেয়াররা কি টাকার লোভে ফিক্সিং করে নাকি ভয়ে ফিক্সিং করে? তারা জানে তারা ক্যান করে, যারা করে। বাট এখানে তো একটা সেফটির এলিমেন্টও আছে। ধরেন যারা আমাকে ফিক্সিং নিয়ে অ্যাপ্রোচ করবে তারা তো নর্মাল মানুষ না, তারা তো শুধুমাত্র ব্যবসায়ী না। দিস ইজ স্ক্যারি বিজনেস পিপল, দিস ইজ স্ক্যারি বিজনেসেস টু বি আ পার্ট অফ। আমার কাছে আসলে ম্যাটার করে না এখানে ভয় দেয় নাকি দেয় না, ঠিক আছে। জিনিসটা হইলো দের ইজ অলওয়েজ আ ওয়ে আউট। আপনি রাজি হইলে এটা কন্টিনিউ হবে, আপনি রাজি না হইলে এটা কন্টিনিউ হবে। ধরেন এখন আপনি দুবাইতে আছেন, ইউ আর দ্য পিক অফ ইয়ার ক্যারিয়ার, আপনাকে আপনার উপর বন্দুক পয়েন্ট করে বলা হয়েছে যে
আপনার ফিক্সিং করতেই হবে, আর না আপনার ফ্যামিলিকেও গুলি করা হবে, আপনাকেও গুলি করা হবে। হাউ ডু ইউ সে নো টু দ্যাট? এটা কোনো টাকার লোভ না, আপনি ফ্যামিলির ভয়ে আপনি একটা ম্যাচ ফিক্স করে ফেলতে পারেন। হ্যাঁ, লেটস সে এরকম হইলো, হ্যাঁ, এগুলোই তো হয়। আচ্ছা এরকম হইলো, আপনার কাছে কি মনে হয় সামির ভাই, যে ফিফা কত বড় বিজনেস, আইসিসির এটা কত বড় বিজনেস, আর যে ফিক্সার তার কাছে কি শুধু নাবিল আর সামির আছে? তার কাছে অনেকগুলো আছে। ওর একজনের পিছনে এত সময় দেওয়ার দরকার আছে? ও রাজি না ভাই, তুই যা, তোর আমি পরে হইলো সুযোগ পাবো। ইউ দ্য বিগার ইউর মার্কেট ইজ, দ্য মোর বিজিয়ার ইউ আর। ঠিক আছে না, আপনার গান পয়েন্ট করলো, এই করলো, তো কি হয়েছে? আপনি করছেন ফিক্সিং, তারপরে ওই জায়গাতে আপনি খেলা দিয়ে সরে আসবেন, আপনি খেলা আর কন্টিনিউ করবেন না। যদি লাস্ট মোমেন্টে পর্যন্ত এরকম কিছু হয়, বাট আপনার কাছে কি মনে হয় এটা কি মুভি, যে আপনার আসে মাথার মধ্যে আপনার পিস্তল ধরবে আর আপনি বলবে করো? মানে একটা ফিক্সার ঠিক আছে, তার টাকা পয়সার অনেক দরকার, ফাইন, মানে এই লেভেলে তো আর কেউ যাবে না। অ্যাজ এ ফ্যান, ধরেন আমি একটা ক্রিকেট খেলা দেখতেছি, আমি কিভাবে বুঝবো যে খেলাতে ঝামেলা আছে বা ফিক্সিং হচ্ছে? ইদানিং তো অনেক সময় বোঝা যায়, বাট ইউজুয়ালি আপনি বুঝবেন না। একটু বেশি বোঝা যায় ইদানিং আসলে। বাট ইউজুয়ালি কারণ এখন র্যান্ডমলি মোটামুটি অনেকেই করতেছে তো, আর মানুষ তো এখন অনেক আগের থেকে মানুষ অনেক লিটারেট এইসব জিনিসের ব্যাপারে অ্যান্ড এভরিথিং এলস, যেহেতু আমাদের নলেজের অ্যাক্সেস ওরকম আসছে। বাট আগে তো মানুষ ধরেন এরকমভাবে জানতো না, সো ওই জায়গা থেকে অনেক কিছু আমাদের চোখটাও স্কেপ করতো। বাট এখন যেটা হয়, অনেক কিছু আমরা নেকেড আইতেই বুঝি, আর অনেক কিছু স্টিল টু দিস যে আপনি আমিও বুঝবো না, আমি এত বছর খেলার পরে হয়তো বুঝবো না, এত প্রিসাইসলি হয় জিনিসগুলো। How much does it hurt you as a cricket fan to see match fixing and spot fixing happen? As a fan, I don't care. It's his life. ফিক্সার যা করছে এটা তার ব্যাপার। অ্যাজ আ ক্রিকেটার, যে কিনা ছোটোবেলা থেকে নিজের লাইফটারে যতটুকু পারছি না কেন ডেডিকেট করছি, একটা ছোট্ট অ্যাচিভমেন্ট আছে আমার দেশের সবচেয়ে মানে বিগেস্ট স্পোর্টিং অ্যাচিভমেন্টে আমার একটা নাম আছে, ওই জায়গা থেকে ইট কিলস মি। আই ফিল লাইক যে আমার নেক্সট জেনারেশন যারা আসতেছে, আমি তাদেরকে থ্রু ইয়োর শো আই ওয়ান্ট টেল দেম ওয়ান থিং: ইফ ইউ ওয়ান্ট মানি, ইফ ইউ ওয়ান্ট টু বি করাপ্টেড, গো সামওয়্যার এলস, ডোন্ট কিল মাই ফ্ল্যাগ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু প্লে দ্য গেম, মেক শিওর ইউ, মানে জীবনে তুমি সার্ভাইভ করো কেন, খুব ভালো সুন্দর লাইফ লিড করার জন্য স্পোর্টস তোমার এনাফ টাকা পয়সা দিবে, পিপল উইল গিভ ইউ আ লট অফ রেসপেক্ট। বাট দিন শেষে তুমি যদি ওই আমার ফ্ল্যাগরে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, ইটস লাইক গোয়িং ইন টু ওয়ার। আমরা ছোটোবেলা থেকে কালচারে বড় হই যে তুমি নামাজ পড়লে ভালো, তুমি এইভাবে চললে ভালো, বাট ওইখানে তুমি নামাজ পড়লেই খারাপ। জিনিসটা সিম্পলি যদি বলা হয়, জিনিসটা এরকম, ঠিক আছে? সো তোমার ড্রিমটা কি এত বড় যে রিগার্ডলেস অফ মানি, ফেম অ্যান্ড এভরিথিং, তুমি ক্রিকেট অথবা ফুটবল যা কিছু করো না কেন, এটাতে তুমি প্যাশনেটলি লাস্ট দিন পর্যন্ত আমার ফ্ল্যাগকে সার্ভিস দিতে পারবা, তাহলে তুমি আসো, নাহলে আজকের দিনে তুমি অন্য রাস্তায় যাও। কারণ আই হ্যাভ সিন এনাফ শিটস ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স, যে ওই যে ভালোবাসার ক্রিকেট, আমার ক্রিকেটের সাথে আমার একটা ব্রেকআপ হয়েছে। আর ব্রেকআপটা কেমন হয়েছে জানেন ভাই? যে আমি ক্রিকেটটা মিস করি, কিন্তু আমার যে গার্লফ্রেন্ড ক্রিকেট, তার জন্য আমার খারাপ লাগে যে তার সাথে যেটা হইতেছে এগুলো ঠিক না। সো ক্রিকেটে যে করাপশন দিন দিন বাড়তেছে, একইভাবে কি আমরা অ্যান্টি করাপশন ইউনিটগুলো, আর দিস অলসো গেটিং স্ট্রঙ্গার অ্যান্ড মোর প্রফেশনাল? আচ্ছা, অ্যান্টি কারাপশন ইউনিটে ধরেন বছরে 2টা করে সেশন হয়, এক একটা টিমের ধরেন একটা করে হইলো, তো আমরা তো মাঝে মাঝে একই বছরে 2-3টা টিমেও রিপ্রেজেন্ট করি। সো লেটস সে 2টা মিটিং আপনি পাবেন। আর যখন আইসিসির ইভেন্টে যাইতাম, তখন টোপিং দেন অ্যান্টি কারাপশন এই জিনিসগুলো হইতো। বাট জিনিসটা হইলো, ওদের জিনিসগুলো কেমনে ওরা অপারেট করে, ইন্টারনাল জিনিসগুলো তো আমরা কোনোদিনও জানবো না, দ্যাটস দেয়ার ওয়ে। বাট আমার কাছে মনে হয় যে ওরা যদি ভালো মতো ট্রাইও করে, whoever the guys যারা এগুলো করতেছে, দে আর বিগার গ্রুপ, দে আর বিগার কমিউনিটি, তো ওরা করবে কি? আই থিঙ্ক ইন্টারন্যাশনাল ক্রিকেটে আর অনেক বেশি টাফ ফিক্সিং করা, বাট লিগগুলোতে আমি অনেক সমস্যা। ইনফ্যাক্ট ডিভিশনাল লিগগুলো থেকে অনেক হয় নাকি? ভাই আপনার ডোমেস্টিক লিগে এখন বেটিং হয়, ওই যে মানুষ আছে না যে এলাকায়, কোথায় ব্যাট করতেছে? অফলাইন অনেক জায়গায় হয় এগুলো, অনেক বেটিং প্ল্যাটফর্মই তো আছে ভাই, এগুলোর বানানো হয়েছে কেন? ইফ ইউ অ্যান্ড আই অ্যাক্ট লাইক যে আমরা কিচ্ছু বুঝি না, তাহলে তো ভাই হইলো না ভাই। ঠিক আছে, আপনি আমার আইনে অনেক কিছু বাইর করার ট্রাই করতেছেন, বাট ইউ আর অ্যাক্টিং লাইক এগুলো আপনি কিছু জানেন না। জিনিসটা হইলো যে হয়তো না, আমরা ছোটোবেলায় ধরেন আমি আর আপনি বসে খেলা দেখতেছি, বললাম এই বলে 6 মারবে, কত টাকা বাজি? 10 টাকা 10 টাকা, ঠিক আছে? এই জিনিসগুলো ডিজিটাল হয়ে গেছে ভাই।
আরেকটা ডেঞ্জারাস টপিক নিয়ে আসবো, সিন্ডিকেট শব্দটা মানুষজন ভাবলে মনে করে ওয়াও কি না কি, বাট সিন্ডিকেট ইজ টু মি যখন একটা গ্রুপ অর কালেকটিভ গ্রুপ অফ পিপল অনেক আনফেয়ার ইনফ্লুয়েন্স ইউজ করে বা পাওয়ার অ্যাবিউজ করে টু গেট দেয়ার ওয়ে, এবং বাংলাদেশি ক্রিকেট আমরা এটা প্রায় দেখতে পাই। বাট আপনাকে আমার প্রশ্ন হলো যে বাংলাদেশি ক্রিকেটে কি কি সিন্ডিকেট কাজ করে? আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেটের স্তরে স্তরে সিন্ডিকেট। আপনি বাংলাদেশের কমেন্ট্রি লাস্ট কবে শুনছেন? আমি প্রায় শুনি, আমার যেমন অনেক ভালো লাগে। আই মিন আই ডিড সি ইউর ক্লিপ যে কমেন্ট্রি শোনার মতো না, ভলিউম অফ করে দেওয়া উচিত, but আমি প্রায় শুনি। নট মাই ক্লিপ, আই এম টেলিং অ্যাবাউট যে বাংলাদেশ টিমের ম্যাচের কমেন্ট্রি আপনি কবে শুনছেন লাস্ট? লাস্ট খেলা অনেক আগে দেখছি, আগে তো সবগুলা খেলাই দেখা হতো, এখন তো বেলি দেখা পিপল থিঙ্ক যে খেলার কারণে মানুষ দেখে না। ডু ইউ ওয়াচ ফুটবল? ইয়েস, ওয়াই ডু ইউ ওয়াচ ফুটবল? কেন মনে হয় আপনার কাছে আপনি ফুটবল দেখেন? পুরো এক্সপেরিয়েন্সটা, এভরিথিং অ্যাবাউট ইট। বিকজ ইউ নো যে আপনি 1 ঘন্টা যদি খেলা দেখেন বা 1.5 ঘন্টা যদি খেলা দেখেন, ইটস গোনা গিভ ইউ সামথিং স্পেশাল। আপনার লাইফ থেকে যদি অন্য কোথাও আপনি 1.5 ঘন্টা কম্প্রোমাইজও করেন, অ্যাটলিস্ট যে শান্তিটা আপনি পাবেন, যে এক্সাইটমেন্টটা পাবেন, ওই এক্সাইটমেন্টের মেজরিটি ডিপেন্ড করে কমেন্টের উপর। ভাই, প্লেয়াররা কতটুক খেলে, মাস্টাররা স্পিক করে, এমনভাবে ওটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? ইটস দ্য সেম মাইক, আপনি কথা বলি আর আপনি কথা বলি, ইটস দ্য সেম মাইক, ইটস হাউ দ্য স্পিকার ইজ স্পিকিং। সো বাংলাদেশ ক্রিকেট হুজ ডুইং দ্যাট ফর ডিকেডস অ্যান্ড ডিকেডস, হুজ ডুইং দ্যাট? নোবডি, ঠিক আছে? বাট কেউ এটা নিয়ে কোনো কথা বলতে পারতেছে না। ওয়াই? বিকজ যারা এটা করছে দে কন্ট্রোল ইট। অ্যান্ড এটা তো আমি জাস্ট একটা সেক্টর নিয়ে বলছি। কমেন্ট্রি সিন্ডিকেট করে ওদের লাভটা কি? জাস্ট কয়েকজন বেশি টাকা, মানে আর দে জাস্ট মেকিং মোর মানি অর ইজ ইট সামথিং আমি বিগার? আসলে জানি না, আই এম নট ইন্টারেস্টেড, ঠিক আছে? ওই যে আপনারা আমি একটু আগে বলছি না, অনেকে আমার কাছে এক্সপেক্ট করছে যে আমি জানি কমেন্ট্রি করি। হ্যাঁ, সো ইউ অ্যান্ড you আই, should, you would make a great commentator. দ্য থিং ইজ, মানে আমার কাছে মনে হচ্ছে ভাই নিজের সেলফ রেসপেক্ট একটু ইম্পর্ট্যান্ট। সেকেন্ড জিনিস হলো যে লাইফে একটু কম টাকা পয়সা কামাইলেও সমস্যা নাই। আমি জাস্ট একটা সেক্টর নিয়ে বলছি, বাট ইটস মানে অ্যাকচুয়ালি এভরিওয়্যার। আর আমরা যদি একটা সেক্টরে ঢুকি, তাহলে আপনি আর আমি প্রত্যেকটা সেক্টর নিয়ে একটা পডকাস্ট বানাইতে পারবো। ওইটা আমি একটু টাচ অন করতে চাই যে ক্রিকেটের যে সিন্ডিকেট যেগুলো আছে, এগুলো কি ন্যাশনাল লেভেলে ড্যামেজ করতেছে নাকি স্টেট লেভেলে আরো বেশি ড্যামেজ করতেছে? বেসিক্যালি ইফ ইউর সিস্টেম ইজ ব্রোকেন ফ্রম দ্য টপ, আপনি হচ্ছে মাথা দিয়ে সব সমস্যা। সো কোর লেভেলে কি হইতেছে ওটা তো আমরা দেখারই সমান নয়, মানে ওটা অটোমেটিক্যালি নষ্ট। লেট মি গিভ অ্যান এক্সাম্পল। আপনি ন্যাশনাল টিমে কোনো পলিটিশিয়ানের ছেলেরা খেলাইতে পারবেন না। কেন পারবেন না? বিকজ পিপল উইল বি ওয়াচিং। ওইটা সম্ভব না। মানে লেটস সে আমি বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট পলিটিশিয়ান আর আমার ছেলেরা আমি ন্যাশনাল টিমে খেলাইতে চাই, তাহলে তো এটা হইতোই এরকম। বাট এটা কেন পসিবল না? কারণ যে বাপ সেই জানে যে ওর যোগ্যতা নাই, ওইখানে খেলতে পারবে না, কারণ এটা অন্য সব পোস্টের মতো না। মানে এত কোটি কোটি মানুষ দেখবে, মজা নিবে, অটোমেটিক গাইলাবে, ঠিক আছে? সো জিনিসটা হলো যে, বাট ইম্যাজিন ডিস্ট্রিক্ট টিমের খেলা কি টিভিতে হয়? না। ডিভিশন টিমের খেলা কি টিভিতে হয়? লাইভ হইল? হয় না। আপনি কি ওটার খোঁজ নিতেছেন কি হইতেছে? এমনও তো হইতে পারে লেটস সে আন্ডার-19 টিম করা হইতেছে, অ্যান্ড লেটস সে ইউ গট আ বাঞ্চ অফ বয়েজ, 30 জন, যারা আপনারা নেক্সট 2 বছরের জন্য রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, ওইখানে কি হবে, ধরেন একদম আটমোস্ট লেভেলে যায়, ওই 30-এর মধ্যে দিয়ে আপনি 18 জনের একটা স্কোয়াড করলেন, ওখান থেকে 15 জনের একটা স্কোয়াড হবে। ওইখানে আপনি কারো একটা ফেভার দিলেন, বাট সেটা কি 19-20-এর ডিফারেন্স, ঠিক আছে? কারণ নাইলে ওই পর্যন্ত আসতেই পারতো না। বাট যেই ছেলেটা 20, তারা যদি বাদ দেওয়া হয় 19-এর কারণে, তার সাথে আনফেয়ার হয়েছে। ডেফিনেটলি ইটস আনফেয়ার, বাট আনফেয়ারটা এতটুক, ঠিক আছে? বাট এমনও তো হইতে পারে আপনার রুট লেভেল বাজে বইলা এই 30টা টপ প্লেয়ার যে আনছেন আপনি, এদের থেকে যে সবচেয়ে টপমোস্ট প্লেয়ারটা ছিল সে বাদ পড়ে গেছে, ওই ডিস্ট্রিক্ট টিমে ঢুকতে পারে না। হোয়াটস দ্য অ্যান্সার ফর দিস? এই জিনিসটা যদি কোনো ক্রিকেট বোর্ডের অথরিটি শুই না থাকে, তার কাছে এটার কোনো অ্যান্সারই নেই। সিলেক্টররা কি প্লেয়ার দেখে শুধুমাত্র পারফরমেন্সের উপর চুজ করে নাকি অন্য কাহিনীও আছে? আমাদের দেশের সিলেক্টররা কেমনে কি করে, এটা আসলে আমাদের দেশের সিলেক্টর আর আল্লাহ তাআলা জানে। এটা আসলে আমি জানি না ভাই। ডিভিশনাল ক্রিকেটে আই এম শিওর ইউ অলওয়েজ, অফ কোর্স, ইউ গ্রো আপ দ্য র্যাঙ্কস। প্লেয়াররা কি মনে করতো যে ইজ ইট জাস্ট দ্যার পারফরমেন্স, নাকি বোর্ডকে তেল মারতে হয়, নাকি সার্টেন মানুষের সাথে সাথে ক্লোজ হতে হয়, সিন্ডিকেটের উপরে কাজ করতে হয়, নাকি মানে অ্যাজ এ ইয়াং ক্রিকেটার অ্যাজ আ ক্রিকেটার, এটা সহজ ভাষায় বলে দিই, অ্যাজ আ ক্রিকেটার আপনার খেলার থেকে এইগুলো মেনটেন করা বেশি ইম্পর্টেন্ট। আপনি পারফর্ম করেন না, আপনি সবার কাছে ভালো, ইউ উইল বি দেয়ার, কারণ আপনি সব কিছু ভালো ম্যানেজ করতে পারেন। সো আই ওয়াজ লাইক, খেলা ছাড়ার পরে আমি অনেক কিছু নিয়ে স্টাডি করতেছিলাম। সো তখন আমার একজন ভাইয়ের সাথে কথা হচ্ছে, তিনি আমার বলছিল তুমি একটু কনফ্লিক্ট ম্যানেজমেন্ট পড়ো, ঠিক আছে? সো বেসিক্যালি
এখন এটা যদি মেটাফরিক্যালি বলি, এখন মডার্ন বাংলাদেশের ক্রিকেটের কালচারে পারফর্ম করার থেকে মানে ম্যান ম্যানেজমেন্ট বেশি ইম্পর্টেন্ট। ওইটা যে ভালো তার বেসিক্যালি একটা না একটা জায়গা হবেই তার। আরেকটা আমি বুঝি না, একটু একটু সাইড কোয়েশ্চেন, অনেক প্লেয়ার আছে যারা স্টেট লেভেলে খুবই ভালো খেলে, আনামুল যেমন মারাত্মক হিস্টোরিক প্লেয়ার স্টেট লেভেলে, বাট ন্যাশনাল টিমে গিয়ে পারেন। এখানে কি সিলেক্টরদের কোনো গাফলতি আছে? এখানে দুইটা জিনিস আছে, ঠিক আছে? আমি যদি ভুলে যাই আপনি আমার একটু রিপিট করে দিন। একটা হচ্ছে একটা প্লেয়ার্স প্রবলেম, আরেকটা হচ্ছে সিস্টেমস প্রবলেম। এখন আমি প্রথমে আসবো প্লেয়ার্স প্রবলেমে। সো প্লিজ আমি যদি ভুলে যাই সিস্টেমস প্রবলেম, আপনি আমার মনে করাই দিন। প্লেয়ার্স প্রবলেম কি? লেটস সে আমি আপনার সাথে ক্রিকেট খেললাম, তখন কি আমি ভাববো আমি এটার প্রিপারেশন নিব, আমার সামির ভাইয়ের সাথে 1 ঘন্টা পরে খেলা, আমি এভাবে ওয়ার্ম আপ করবো, এই করবো? নো, আমি নর্মালি খেলবো, এখানে আমার বেটার খেলার চান্স বেশি, ঠিক আছে? হ্যাঁ। এখন আমি যখন ডোমেস্টিকে খেলি, আমি নামার আগে মনে করি আমি ফাটাই দিব, আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমার ভিতরে কনফিডেন্স আছে, ঠিক আছে, আমি অনেক ট্রেনিং, আমি অনেক পজিটিভ। ওই সেম প্লেয়ারটাই যখন ইন্টারন্যাশনাল খেলতে যায়, তার কলিজাটা হয়ে যায় এইটুক, সে নিজেরা ডাউট করে। সো ফার্স্ট প্রবলেম হইল প্লেয়ার্স মেন্টালিটি, রাইট, ঠিক আছে? এখন সেকেন্ড জিনিস আছে যে সিস্টেমের প্রবলেম। কীরকম সিস্টেমের প্রবলেমটা হইতেছে যে আপনি খেলতেছেন যে উইকেটে, ইন্টারন্যাশনাল উইকেট ওইরকম না। আমি মিরপুরে আপনি যদি 6 মাস খেলেন, আপনি দুবাইতে যায় যদি একটা ব্যাটিং উইকেট পান, ওই উইকেটটা যদি 250 রান করার মতো উইকেট হয়, আপনার ব্যাটসম্যানরা যদি অনেক ভালো খেলে, আপনি 250 করতে পারবেন না, আপনি সর্বোচ্চ 160-70 করবেন। কারণ আপনার প্লেয়াররা বলের বাউন্সের সাথে অ্যাডজাস্ট করতে করতে ব্যাট সুইং ভুলে গেছে 7 মাসে। মেজরিটি টাইম আপনি ওদেরকে যেখানে রাখেন, মিরপুর ইজ ডিস্ট্রয়িং বাংলাদেশ ক্রিকেট। সোজা কথা, আই হ্যাভ বিন টেলিং দিস অ্যান্ড উইল কিপ টেলিং দিস, ঠিক আছে? এটা ব্যাটসম্যানরা 6 মারতে পারে না, এইগুলো না। আপনি একটা ব্যাটসম্যান হিসেবে ভাই, বলটা ওইখানে পড়ছে, আপনার মাথার উপর দিয়ে যাবে কিনা আপনি জানেন না, আপনার গোড়ায় যাবে কিনা আপনি জানেন না, ঠিক আছে? সো ওই টাইমে আপনি যে সুইং করে একটা ফ্লোতে মারবেন, এটা তো অপশন নাই। ইউ হ্যাভ টু অলওয়েজ ওয়েট। সো দুবাইতে যারা খেলতেছে, আফগানিস্তানের ক্রিকেট থেকে শুরু করে যত কিছু ডেভেলপ হয়েছে, এত কথা বলে সবাই, বাংলাদেশের প্লেয়ারদের ডেভেলপমেন্টের গোড়ার প্রবলেম একদম দ্য উইকেট অফ মিরপুর। তো এখন একটা ছেলে ভাত খাইতে পারতেছে না, একটা ছেলে বড় হইতেছে, ঠিক আছে, যে ডোমেস্টিক খেলে। আপনারা সবাই তো খালি ন্যাশনাল টিম, ইন্টারন্যাশনাল ক্রিকেট এগুলো নিয়ে কথা বলেন। যে ছেলেটা বড় হইতেছে, ওর ফ্যামিলি ওর উপরে ডিপেন্ডেন্ট, ওরও তো ভাই এত লাইমলাইট কেউ দেয় না। ওর তো একটা লিগের জন্যই বছর ওয়েট করতে হয়। ও যদি এটা পারফর্ম না করে, ও পরের বছর টিম পাবে না, হির ফ্যামিলি স্ট্রাগল। তো ওর তো মিরপুরের জন্যই প্রিপেয়ার হইতে হয়। ওই ছেলেটা যখন ওইখানে 500 রান 1000 রান করে, ও যখন টিমে আসে, ও ইন্টারন্যাশনালে গেলেও তো ভালো খেলবে না, বিকজ ও পুরো যে প্রশ্নেও রেডি হয়েছে, ওই প্রশ্নটাই তো ভুল ছিল। তাহলে মিরপুরে কেন ইচ্ছাকৃতভাবে এই সমস্যাগুলো রাখছে? দুইটা জিনিস। একটা হলো আপনার যখন পাবলিক বিরক্ত হয়ে যায় হারতে হারতে, তখন আপনি হচ্ছে পাবলিক রে, স্পন্সার রে, সবাই ঠান্ডা করতে পারেন এই জিনিসটা দিয়ে। আর একটা জিনিস হইলো যে খেলা হইতেছে, আপনি স্কেডিউল বানাইছেন, চালাই দিতেছেন, চলতেছে, চলুক, এত প্যারা নেওয়ার কি দরকার? রাইট। আরেকটা জিনিস আমি আপনার এই দুইটার ভিতরে যেটা বলছিলাম যে প্লেয়ার্স প্রবলেম, আর একটা হচ্ছে সিস্টেমের প্রবলেম। আমি কিন্তু প্লেয়ার্স প্রবলেমটা আগে রাখছি ভাই, অ্যাজ অ্যান অ্যাথলেটের আমি কেন আগে রাখছি এটা এক্সপ্লেন করা একটা ইম্পর্টেন্ট। কারণ হলো মানে আমি এখন খেলা ছাইড়ে দিচ্ছি অ্যান্ড ইউর হোস্টিং দিস, সো আমরা সিস্টেম নিয়ে কথা বলতেই পারি। আপনার জায়গায় আজকে অন্য কোনো হোস্ট থাকলে টেকনিক্যালি অন্যভাবে কথা বলতে পারতো। আমরা পুরো আনফিল্টার্ড আসি বলে আমরা এইভাবে ওপেনলি আলাপ। ইটস ইউর চয়েস যে আপনি আনফিল্টার থাকবেন আপনার শোতে, ইটস মাই চয়েস যে আমি বলবো। অ্যাট দ্য সেম টাইম একটা প্লেয়ার যখন এই সিস্টেমে ঢুকতেছে, ওয়েন হি ইজ আ প্লেয়ার, হি নোজ তার সিস্টেমটা এইরকম। সো অ্যাজ এ প্লেয়ার হি হ্যাজ নো এক্সকিউজ। তার ইন্টারন্যাশনালও খেলতে হবে, তার ডোমেস্টিকও খেলতে হবে, তার ট্রেনিং শিডিউল এরকম বানাইতে হবে যে আমি মিরপুরে এই টাইমে ক্যালেন্ডারে খেলবো এরকম, দিস ইজ গানা বি দ্য প্রিপারেশন। অ্যান্ড ঠিক আছে, আমি মেজরিটি মিরপুর বা এইসব জায়গায় খেললে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাবো, আমার দেশটা একটা ব্র্যান্ড অফ ক্রিকেটার নিতে হবে, আমার নিজের পার্সোনাল প্রোফাইল এরকম ডেভেলপ করতে হবে। সো ওইটার জন্য এক্সট্রা টাইম আমার ডেইলি 1-1.5 ঘন্টা হলো এইসব সার্টেন জিনিস প্র্যাকটিস রাখতে হবে, যাতে আমার ব্যাট সুইং বা এই জিনিসগুলো যাতে আমি হারাই না ফেলি। এই জন্য কমপ্লেন না করাই বেটার। এক্সকিউজ দিল অ্যাজ আ প্লেয়ার, ইউল অলওয়েজ কিপ অন গিভিং এক্সকিউজেস, কারণ সিস্টেম তো আপনার কন্ট্রোলে নাই। কারণ আমি এই জিনিসটা কেন বললাম, মানে আমার অনেকগুলো পডকাস্টে আমার কাছে মনে হয়েছে যে আমার যে পারপাসটা থাকে যে নেক্সট জেনারেশন ইনফরমেশনগুলো পৌঁছানো, আমাদের সময়গুলো, ভাই আমি কিন্তু সিস্টেম চেঞ্জ হোক এগুলো আমি চাই না, কারণ আই অ্যাকচুয়ালি ডোন্ট বিলিভ সিস্টেম চেঞ্জ হবে, ঠিক আছে? বাট আমি যেটা হোয়াট ম্যাটার্স টু মি ইজ সামডে মাই কান্ট্রি উইল উইন আ ওয়ার্ল্ড কাপ, অথবা মাই কান্ট্রি উইল ডু অ্যামেজিং থিংস ইন আদার স্পোর্টস, ঠিক আছে? অ্যান্ড আমি ওরা অ্যাকচুয়ালি যে জিনিসগুলো ফেস করবে ওই জিনিসগুলো বলে দিতেছি। সো এই ইনফরমেশনটা শুই না, ওয়েন এভার দ্যাট গাই গোজ ইন টু ট্রেনিং টুমরো, হি উইল নো হাউ হি হ্যাজ টু প্রিপেয়ার। রাইট। লেটস টক অ্যাবাউট আমার অনেক ফেভারিট একটা টপিক, বিপিএল।
বিপিএল এর কথা মনে পড়লে আমার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে অনেক হাইপ ছিল, অনেক মিডিয়া বাজ ছিল, অনেক জোস ফ্র্যাঞ্চাইজ মনে হয়েছিল থাকবে, ক্রেজিয়েস্ট, আমাদের ছোটবেলার সবচেয়ে বড় ফেভারিট প্লেয়ার মনে হয়েছে একদম আইপিএল এর সাথে তাল মিলে চলবে, বিপিএল এর মতো একটা জিনিস, একটা হোপ ছিল। এখনো কি বিপিএল এ তেমন হোপ আছে? আমার আই ডোন্ট নো, বিকজ প্রথম দিকে এই যে আপনি যেটা বলছেন একটা হাইপ ছিল, ক্রিস গেল আসতো, আসতো, একটা ধরেন নিজেদের ভিতরে একটা ডিবেট হইতো, তুমি ঢাকা আমি খুলনা, এই যে একটা ফান জিনিসগুলো ছিল, মানে বিপিএল ওয়াজ লাইক আওয়ার ওন, জিনিসটা এরকম ছিল আর কি, যে আরে আমাদের লিগ, ঠিক আছে। আর এখন ইফ ইউ আস্ক এনিবডি, আরে বিপিএল, ঠিক আছে। সো কেন হয়েছে এই জিনিসটা হলো যে আপনি যদি ওয়ার্ল্ডের বড় বড় লিগগুলো দেখেন যেগুলো এখন অর্গানাইজড, একটা ফ্র্যাঞ্চাইজি না সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পায়, রাইট, দে নো যে আই এম গেটিং ইনটু দিস ফর 3 years, 5 years, কন্ট্রাক্ট 7 years। হ্যাঁ, তারপরে মানে স্পন্সররা, মানে যারা ফ্র্যাঞ্চাইজ তারা কিন্তু অনেক রিটার্নও পায় তাদের ইনভেস্টমেন্টের উপরে। তো এখন তো ভাই বছরের পর বছর তো যারা টিম করতে আসে তারা তো মানব সেবা করতে আসবে না সবসময়, ঠিক আছে। অ্যান্ড আপনি বেসিক্যালি খাম খেলে করে আর কয়দিন করবেন। আর এই যে বিপিএল এর ফিক্সিং থেকে শুরু করে অনেক অনেক কিছু বলে, আপনি একটা টিম চালাইতে নামছেন লেটস 2 কোটি টাকা দিয়ে, তা আপনার 2 কোটি টাকা উঠানো লাগবে না ভাই? অফকোর্স। আপনার যদি কোনো ফিডব্যাকের অপশন নাই থাকে, আপনি কি খেলবেন মাঠে? আপনার আরে কাছে ওরা কি টিকেট ম্যাটার করে? সেলসই পায় না, টিকেট সেলসেরই শেয়ার পায় না ওনারা, তাইলে? টিম চালাবে কি হবে? সো বিপিএল কেমনে সেম থাকবে? আপনার অ্যান্সার হোপফুলি আমি পাইছেন। স্টার প্লেয়াররা কেন বিপিএল আর খেলে না, বা বিদেশি স্টার প্লেয়াররা কেন বিপিএল আর খেলে না? The world is evolving and you're going down. Simple. যখন বিপিএল টিম ওনাররা প্লেয়ারদেরকে টাকা না দিতে পারে, তখনই না এইসব ম্যাচ ফিক্সিং টাইপের ঝামেলা গড়ে ওঠে। না, টোটালি ডিফারেন্ট। রিয়েলি? হ্যাঁ ভাই, লাইক ইফ প্লেয়ার্স আর নট গেটিং পেড, ইফ দে নট গেটিং পেড অন টাইম, ধরেন কয়েকদিন আগে তো একটা টুর্নামেন্ট হলো বিপিএল এর, একটা টিম প্লেয়ারদেরকে টাকা দিতেই পারতেছে না, এই প্লেয়ারগুলা ইয়াং প্লেয়ার জানেও না ওরা কি ইদার ওদের স্যালারি পাবে বা ওদের ফি পাবে নাকি না, এই প্লেয়ারগুলো তখন ডেসপারেট হয়ে ফিক্সিংয়ে আটকে যেতে পারে না? ইজন্ট ইট লাইক আ সাইকেল? না, একটা জিনিস আমি কি বলছি ভাই, ইন্টিগ্রিটি অ্যান্ড ইটস অ্যাবাউট ইউর প্যাশন। আমি আপনার একটা সিম্পল কোয়েশ্চেন করি, একদম সিম্পলি। আমি যেরকম কথা বলতেছি আপনি কিন্তু এইভাবে বলবেন, অ্যান্ড মেক শিওর দ্য এডিটর্স ডোন্ট কাট ইট, ঠিক আছে? এই পডকাস্ট যেন এরকমই থাকে। আপনারা কেউ বলছে এরকম ঘাড়মি করতে পডকাস্টে এসা? আপনি খুব সুন্দর মতো সাইজা গুজা বৈশা আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলতেছেন, বাট ইউ আর বিং অন পয়েন্ট। কেন আপনি চাইলে পারতেন না, ভাই একটু বলেন তো এটা কীরকম, ঠিক আছে? বাট এরকম করতেছে কেন? আপনারা কেউ জোর করছে না? ইউ সার্টেনলি হ্যাভ এ গোল, ইউ আর ট্রাইং টু গিভ আ মেসেজ ইন অ্যান ওয়ে যেটা যার বোঝা সে বোঝা নিতেছে, কারেক্ট? ঠিক আছে। সো এটার জন্য কি হতে পারে, আপনি যদি সুশীলভাবে কথা বলেন, দ্য ওয়ে ইউ আর হোস্টিং, দ্য ওয়ে ইউ আর অ্যারেঞ্জিং এভরিথিং, আপনি তো বড় স্পন্সর আনতে পারবেন। Let's say you can, but is that thing making you compromise your integrity? কারেক্ট। 5 টাকা কম কামাবো, হাইয়েস্ট হলে কি হবে? না খায় থাকবো। এই সাহসটা থাকতে হবে, তাহলে অ্যাজ আ নেশন, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, you'll be able to achieve great things. বিপিএল এ যখন প্লেয়ার দেখে নেওয়া হয়, অকশনগুলোকে আসলে পুরোপুরি ট্রান্সপারেন্ট নাকি অকশনের আগে সব ব্যবসা হয়ে যায়? না, অকশন নিয়ে আমার কোনো সে নাই, যেটা ভালো এটা বলতেই হবে ভালো। রাইট, অকশন ইজ ইউজুয়ালি ফায়ার। অকশনে কি করবে মানুষ? হয়তো একটা প্লেয়ারের সাথে কথা বলে রাখছে, ওরা নেওয়ার কথা ছিল, বাট বেট যখন ওটা বিট করা হয়, কেউ হয়তো বেশি বিট করে ফেলছে। জেনারেলি যেটা হয়, আপনি কারে নিতে চান, তার জন্য আপনার কেমন একটা টার্গেট আছে, একটা প্লেয়ারের সাথে টিমগুলো কথা বলে অকশনের আগে অনেকটাখানি বোঝা যায় যে এর জন্য এতখানি ম্যাক্সিমাম যাবে, ঠিক আছে? বিকজ আপনি দেখছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আপনি একটা প্লেয়ারের কল দিচ্ছেন একটা ফ্র্যাঞ্চাইজি ওনার হিসেবে, আপনি যেরকম কল দিতে পারেন তার বাকি টিমগুলোও কল দিবে, রাইট? সো জিনিসগুলো আসলে ওখানে ওইটা ফেয়ার অ্যান্ড স্কোয়ারই থাকে, মানে এইখানে আর বেশি কিছু করার নেই। বিপিএল বা শর্ট ফর্ম টুর্নামেন্ট বা T10 টুর্নামেন্টগুলোতে কেন আরও বেশি ফিক্সিং হয়? Why is it easier বা why is it more attractive to fix short form cricket tournaments? You can think about it in 2 ways. একটা হইল it's short, it's fast, it's easy money. আপনি একটা টেস্ট ম্যাচে ফিক্সিং করবেন কি 5 দিন বসে বসে ভাই? আপনি 2 ঘন্টা 20 ওভারে আপনি ফিক্সিং করে নিলেন বেশি, এইটাই তো মানুষ বেশি দেখে। আমরা এখন লঙ্গার কন্টেন্ট বেশি দেখি না রিলস বেশি দেখি? দুনিয়া অনেক ফাস্ট হয়ে গেছে ভাই। সো প্রথম পয়েন্টটা হইল যে এই কারণে এই শর্টার ফরম্যাটে যাইতেছে। সেকেন্ড জিনিস হইল এই সব লিগে কেন হইতেছে বেশি, বিকজ
ইন্টারন্যাশনাল যে ফিক্সিং হয় না ইন্টারন্যাশনাল ম্যাচে জিনিসটা কিন্তু এরকম না যে জাত ফিক্সার সে সব জায়গায় ফিক্সিং করে ঠিক আছে সো জিনিস হলো বাট একটা ন্যাশনাল স্কোয়াডে আপনার ম্যানিপুলেট করা কিন্তু সহজ না আইসিসির একটা ভয় কাজ করে আমি শিওর আইসিসির ভয়ে যার কাজ করে তার কি বিপিএল এ আইসিসি থাকে না আইসিসি তো মাদার অর্গানাইজেশন আইসিসি কন্ট্রোলস এভরিথিং ঠিক আছে সো জিনিস হলো আপনি দেশের এগেনস্টে পুরো একটা টিম একসাথে বেইমানি করবে এটা আসলে পসিবল না এত গার্ডস কোনো ফিক্সারের হয় না ঠিক আছে সো বাট জিনিস হলো এই ইন্টারন্যাশনালে ওইটা করা ডিফিকাল্ট হয়তো একটা দুইটা তিনটা প্লেয়ারে ম্যাক্সিমাম আপনি যেমন পাকিস্তানের একটা এক্সাম্পল আছে 5টা প্লেয়ার একসাথে করছে ঠিক আছে বাট যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটু ডিফিকাল্ট সো এই কারণে ডোমেস্টিক গুলো এটা অতটা ইজি কারেক্ট ওয়াও সো ইটস মোর অফ দেশের এগেনস্টে বেইমানি করা আর নিজে কি কোন ডোমেস্টিক ওনার মালিকের সাথে মেক সেন্স মালিক কি ফিক্সিং ইনভলভ থাকতে পারে না ও রাইট সরি এই ব্যাপারে অনেক কিছু জানি বাট না বলছি না 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 বলে বেটার ওকে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হতো যে আপনি বিপিএল পুরোপুরি রিফর্ম করবেন আপনি কোন 3টা চেঞ্জ আনতে রেডি থাকবেন বা আনা উচিত প্রথমত আমি দায়িত্ব নিবই না ইটস জাস্ট ফ্যাক্ট ইয়া না জিনিসটা হলো যে আমি আপনার সাথে আড্ডা দিতেছি এতটুকুই আমার যোগ্যতা রাইট অ্যান্ড ওই জায়গায় যে যাদের এই জিনিসটা ট্রান্সফর্ম করতে হবে এটা আসলে বাংলাদেশের খুব হায়ার জায়গা থেকে আসতে হবে অ্যান্ড দোজ পিপল আর অ্যাওয়ে অ্যাবভ দেন হোয়াট আই ক্যান ডু আমার যে নলেজ বলেন বা আমার যে ক্যাপাসিটি বলেন ওই জায়গা থেকে মানে দে আর অনেক উপরে ওই রকম একটা জায়গা থেকে আ বাঞ্চ অফ পিপল উইথ গুড ইন্টেনশনস হ্যাভ টু কাম টুগেদার দে হ্যাভ টু হ্যাভ পাওয়ার অ্যান্ড আলটিমেটলি দেশের মানুষের জন্য যদি ক্রিকেটটা সেভ করতে হয় বিপিএলটা সেভ করতে হয় এক্সেট্রা যদি সেভ করতে হয় একমাত্র তারাই পারবে জিনিসটা অ্যান্ড আমি আপনার এখানে বসে বললাম এই 3টা পয়েন্ট এই 5টা পয়েন্ট ইটস বেসিক্যালি ওয়েস্টিং পিপলস টাইম রাইট নেক্সট আসবো হচ্ছে আন্ডার 19 ক্রিকেট নিয়ে প্রথমত জিজ্ঞেস করতে চাইবো যেটা বাংলাদেশে খুবই কমন অনেক অ্যাথলিটদের মধ্যে আমরা এটা দেখতে পাই শুধুমাত্র অ্যাথলিট না প্রত্যেকটা বাংলাদেশের মধ্যে অবভিয়াসলি এই যে কাহিনী থাকে মানে বার্থ সার্টিফিকেট কখনোই আসল বার্থ সার্টিফিকেট হয় না ইম্পসিবল ডু ইউ থিঙ্ক যে আন্ডার 19 ক্রিকেটে এজ ফ্রড জিনিসটা ইজ এ ভেরি বিগ প্রবলেম ইয়েস অ্যান্ড নো আচ্ছা ইয়েস কেন এটার অ্যান্সার সবাই জানে ফ্রড মানে ফ্রড তো এজ ফ্রড হোক আর যাই হোক ঠিক আছে নো কেন ক্রিকেট ইজ এ কম্পিটিটিভ গেম স্পোর্টস ইজ কম্পিটিটিভ ইন্ডিয়া কি ফেয়ার আফগানিস্তান কি ফেয়ার আফগানিস্তানের মাঝে মাঝে 19 একই টিম মনে করেন অপোনেন্টের সাথে খেলছি ওটা আমার বাপের বয়সী ভাই ঠিক আছে রাশিদ খান ওই জায়গা থেকে ভাই স্পোর্টসে মাঠে গেলে না কোনো এথিক্স নাই যদি ধরেন লেটসে আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি ইন্ডিয়ার সাথে ফাইনাল ম্যাচ খেলছি মা দাদি নানি খালা বউয়ের বোন ঠিক আছে সবাইরে মুখ দিয়ে গাইলেছে যখন মাঠের মধ্যে ছিলাম আমরা গাইলেছে এইভাবে দ্যাট ইজ হাউ অ্যাকচুয়ালি স্পোর্টস ওয়ার্ক ওইখানে আপনি জিতার জন্য সব করেন সো ফাইনালে মাঠে আপনাদের সবাই গাইলেছে কারণ ওরা লস এটার যদি আমি ওইভাবে ওদেরকে প্রেজেন্ট করি তাহলে খারাপ জিনিসটা হলো দিস থিংস আর নর্মাল কেউ একটু বেশি শিক্ষিত সে টেকনিক্যালি এমনভাবে বলবে যে আপনার গায়ে জ্বলবে ও মা আপনারা ফেরত একটা কাউন্টার করেন না ডিপেন্ডস অন ইউর পার্সোনালিটি আচ্ছা এখন আমার ডাইরেক্ট গালি দিতে মন চাইতেছে না আমি হয়তো পিঞ্চ করা কিছু বলবো ইন এ লিটারেট ওয়ে ডিড ইউ সে এনিথিং কুল আমি সারা জীবন যখন ধরেন আমি ব্যাটিং করলে আমার সাথে কথা বললে আমার জন্য ভালো হইতো আর কি জিনিসগুলো আর কি ঠিক আছে সো আই গেট ইন দ্য জোন আর ফিল্ডিংয়ে থাকলে যখন পয়েন্টে থাকতাম তখন বেশি কথা বলতাম না কারণ পয়েন্টের ফিল্ডাররা ব্যাটসম্যানরা এমনি ভয় পায় আর এমনি যদি এদিক ওদিক দাঁড়াই মাঝে মাঝে অনেক রোল দিত ক্যাপ্টেনও বলে যে ওরা সেট হয়ে যেতেছে যায় একটু খোঁচা খেলার সময় সবচেয়ে ক্রেজিয়েস্ট ট্র্যাশ টক কি শুনছেন এগুলো বলা যাবে না প্লিজ বলেন না প্লিজ আই রিয়েলি ওয়ান্ট টু নো ধরেন আপনি এখন ব্যাট করতে নামছেন পিছন থেকে ওরা ট্র্যাশ টক করতেছে হোয়াট আর দে সেইং আচ্ছা জিনিসটা হলো আমি সিম্পলি বলি আমি মোস্টটা বলবো না হ্যাঁ সো ইট ওয়াজ ইন চিটাগং that was my first under-19 tournament Asia Cup I was 14 years old I guess ঠিক আছে তো আমি ওই দিন যে খেলছি পাকিস্তানের সাথে ওইটা এশিয়া কাপের ম্যাচ চিটাগং হইতেছিল সাগরিকা মানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তো ওদের বোলিং লাইন আপ শুরু করছিল হাসনাইন নাসিম শাহ অ্যান্ড মুসা
দোজ মানে এখন যারা ক্রিকেট ফলো করে দে নো হু নাসিম শাহ, names. হাসনাইন, এরা কারা। Yeah. সো আই ওয়াজ আপ এগেন্স্ট দেম অ্যান্ড আমি যখন ফার্স্ট বলটা খেলছি হাসনাইন বললা বল টু মি অ্যান্ড আইল টেল ইউ দে আর ভেরি কুইক মানে ভেরি কুইক, ঠিক আছে। অ্যান্ড আমার লাইফে ধরেন আমি এর আগে আন্ডার 17-15 অনেক কিছু খেলছি, বাট দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডে। তো 2-3টা বলের মধ্যে একটা বল আমি ডিফেন্স করছি, তো করার পরে আমার ব্যাটটা ঘুরে গেছে ইনসাইড এজ হয়ে এইখানে ড্রপ করে কিপারের হাতে গেছে। ওই বলের পেসের কারণে আমি বোল্ড হই নাই, কারণ বাউন্সটা নিচে পুরো অত উপর থেকে গেছে এক ড্রপে হাতে। তো স্লিপসের ফিল্ডারটা বলছে কি মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ও তো মুইতা দিবে আর একটু হইলে এই বল করতেছিস কেন, ঠিক আছে। মানে ওখানে কোনো মানে যে যেমনে পারে বলে আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি পরে আই রিমেম্বার ওই ম্যাচে মেবি 58 করছিলাম, বাট এত কুইক ফুটওয়ার্ক করছি যে ম্যাচ শেষে মনে করেন আমার শামীম পাটোয়ারির একটা পার্টনারশিপের কারণে আমার ম্যাচটা জিতছিলাম। আই হ্যাড টু বি টেকেন টু দ্য হসপিটাল, 4.5 ঘন্টা স্যালাইন দেওয়া লাগছিল আমারে, বিকজ আমি আউট হওয়ার পরে আমার স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া লাগছে, বিকজ মাই বডি কুডন্ট মুভ। পুরা বডির চুল থেকে শুরু করে সব ক্র্যাম্প করছে, মানে এত ফাস্ট, মানে এর আগে আমি জীবনে এত জোরে মুভ করি নাই কখনো। আপনি বলেন যে আপনি আন্ডার 19 ক্রিকেটে 14 বছর বয়সে ইউ গট আ চান্স, এত আর্লি চান্স পাওয়া যায়? I mean, if you're that good, sure, but জিনিসটা হলে ইউ হ্যাভ আ প্রসেস। হ্যাঁ, what is So, the process? আপনি আন্ডার 14 ডিস্ট্রিক্ট টিমে খেলেন, তারপর ডিভিশন টিমে খেলেন, দেন ইউ প্লে ফর দ্য 15 ন্যাশনাল টিম। Yeah. দেন আপনি আন্ডার 16 ডিভিশন টিমে খেলেন, ডিস্ট্রিক্ট টিমে খেলেন, ডিভিশন টিমে খেলেন, ইউ প্লে ফর দ্য আন্ডার 17 ন্যাশনাল টিম। দেন আপনি আবার আন্ডার 18 খেলেন, ডিস্ট্রিক্ট টিমে ডিভিশন খেলেন, দেন ইউ গো ফর আন্ডার 19। সো আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছিল কি, আমরা যখন আন্ডার 17 খেলি তখন আমাদের মানে আফগানিস্তানের সাথে একটা সিরিজ ছিল গ্রেটার নয়দায়, দিল্লিতে, ইন্ডিয়াতে। Wow. সো ওইখানে আমি ট্রেমেন্ডাসলি পারফর্ম করছিলাম। সো আমি ধরেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি মারছিলাম প্রথম 2 ইনিংসেই। তারপরে বেসিক্যালি আই ওয়াজ দ্য ম্যান অফ দ্য সিরিজ অ্যান্ড ব্যাগ ফুল অফ অ্যাওয়ার্ডস, ইউনো। Yeah. সো ওইখান থেকে আসার পর আমি 18 ডিভিশন, আমার যতদূর মনে করে আমি 2টা ম্যাচ খেলছি মেবি। জেনারেলি যে হয় মানে ওই 17 ইন্টারন্যাশনালে প্রুভ করার কারণে আই ওয়াজ প্রমোটেড টু 19 RTR। Right. মানে ধরেন আমার 2020 সালে টিমে থাকারই কথা না। Were you the youngest player on the under 19 cricket team? হ্যাঁ, ডেফিনেটলি, Wow. ডেফিনেটলি। যখন আমরা ওয়ার্ল্ড কাপ জিতি আই ওয়াজ 16। Were you the youngest then as well? আমাদের ব্যাচে তো আই ওয়াজ দ্য ইয়াং। Crazy. এখন আপনার বয়স কি 21? এখন আমার বয়স 21 হয় না, এখন 21 হবে। Damn, man. So you're younger than me. You're younger than everyone behind the camera. What the hell? ন্যাশনাল টিমে চান্স পাওয়ার আগে তো অনেক ট্রায়ালস হয়, আন্ডার 16, 17, 18, 19 আমি সহ অনেক আছে। এই ট্রায়ালগুলো যখন হয়, ডু দোজ সিম ভেরি ফেয়ার, দ্য No. প্রসেসেস? নো, What seems so unfair about the processes for মেজরিটি cricket? থিংস আনফেয়ার। আমার মজার জিনিস হইল, হ্যাঁ, ধরেন মানুষ অনেকে আমার উপরে ডিসঅ্যাপয়েন্ট হয় যে কমেন্ট্রি করতে যাইতেছো না কেন, ওইটা করতে যাইতেছো না কেন। লেট মি টেল ইউ সামথিং, আমি কমেন্ট্রি করতে পারি, ফাইন। মানে একটা পার্টি আছে যারা আমারে ধরেন চায় মন থেকে যে আমি এগুলো করি অনেক কিছুই। আরেকটা মানুষ আছে যে তুমি সিস্টেমে আচ্ছা হ্যাঁ ও খারাপ তাই আমি করবো না, এটা নিয়ে অনেক মজা নেয়। জিনিসটা হচ্ছে এরকম ভাইয়া, এই কোয়েশ্চেনটা আপনি করছেন বলে আই এম টেলিং ইট। ওয়েদার আমি করি কি করি না, কিসের জন্য করি না, এটার বিগেস্ট অ্যান্সার হইল আল্লাহ আমারে এতটুকু ক্যাপাসিটি দিচ্ছে আমি কোনো রকম কিছু করে খাইতে পারবো। বাট আমি যখন ভয়েস রেজ করতেছি না, আমি বাংলাদেশের যে প্লেয়ারগুলো খেলতেছে, যারা রাইজ করতেছে সিস্টেমের মধ্যে আছে, আমি প্রত্যেকটা মুমেন্টে ওদের দোয়া পাইতেছি, বিকজ দিস থিং ওয়াজ মিসিং। অ্যাবসলিউটলি। ঠিক আছে, সো এখন জিনিসটা সামওয়ান ইজ অলওয়েজ কাউন্টারিং দ্য সিস্টেম। ঠিক আছে, এখন আমার কথা হইলো আমি কমেন্ট্রি করে বিলিয়নিয়ার হয়ে যাইতাম, অথবা আমি বেশি বুঝি, ঠিক আছে, অথবা আমি অ্যান এক্সকিউজ গিভার। ইটস নট অ্যাবাউট মানি, ইটস নট অ্যাবাউট ইগো, ইটস নট অ্যাবাউট এনিথিং এলস। আই এম স্পিকিং ফর মাই কান্ট্রি, আই এম স্পিকিং ফর মাই ব্রাদার্স। ওদের মন থেকে আমি প্রত্যেক মিনিটে দোয়া পাইতেছি। ট্রু। বিকজ ওরা যে স্ট্রাগলটা ফেস করে, যত বড়ই প্লেয়ার হোক না কেন, কোড অফ কন্ডাক্টের বাইরে কেউ যাইতে পারবে না। রুল নাম্বার 1, ইউ ক্যানট স্পিক এগেইনস্ট দ্য ক্রিকেট বোর্ড, কোড অফ কন্ডাক্টের। অ্যান্ড দিস গাই ইজ ডুইং দ্যাট। অ্যান্ড আপনি যেই পার্সপেক্টিভই দেখেন না কেন, এভরি পার্সপেক্টিভ ইজ রং। পিসিবির বিরুদ্ধে কিছু বলা ইজ হারাম, রাইট? হারাম না, প্রত্যেকটা অর্গানাইজেশনের তো
হারাম ইন আ সেন্স ইয়া, বাট মানে কোড অফ কন্ডাক্ট থাকা ইজ নর্মাল অফকোর্স, বাট ক্যান ইউ গিভ মি এন এক্সাম্পল যদি কেউ বিসিবির বিরুদ্ধে কাজ করে তাদের কি হয়? কি হয় আপনি তো ডাইরেক্টলি বলবেন না তুমি ওই দিন এটা বলছিলা বলে তোমার বাদ দিয়ে দিচ্ছি, এই জিনিসটা হলো আপনার সিস্টেমেটিক্যালি বাদ দিয়ে দিবে। এমনকি প্রায় হয়। এটা তো রেগুলারই হয়, এটা তো দর্শকও জানে আপনিও জানেন, ইফ ইউ ফলো ক্রিকেট। অফকোর্স আন্ডার 19 ক্রিকেটে বা ডিভিশনাল ক্রিকেটে অনেক ক্রিকেট প্লেয়ার কি ড্রপ আউট করে ফর নন পারফরমেন্স রিলেটেড রিজনস? আপনার প্রথমত ডিস্ট্রিক্ট ডিভিশন লেভেলে অনেক কোচ থাকে, তার পছন্দের হইতে হবে ইনিশিয়াল লেভেলে। যদি আপনি পছন্দ না হন তাহলে আপনি ওখানে বাদ, সহজ হিসাব। সেকেন্ড কথা হলো আপনি তার পছন্দ না কোনো রকম ফাইট টাইট করে উপর লেভেলে আসছেন, যখন আপনি ওইখানে সিলেক্ট হতে যাবেন ওখানের ওদেরও আপনার পছন্দ হতে হবে। ওই যে আমি বলছিলাম না ম্যানেজমেন্ট, এই জিনিসটা আপনার অলওয়েজ করতে হবে। এরপরেও হ্যাঁ জিনিসটা হলো কিছু কিছু স্লট তো আপনার অটোমেটিক চয়েসে হয়ে যেতেছে, কিছু কিছু চয়েস স্লট থাকবে এটা ফেয়ার এনাফ হবে। তো টিম হয় 15 জনের, ধরেন ফেয়ার স্কোয়াড হয় 7 জনের, ওই 7 জনের যে ফাইটারগুলো আসছে ওদের ভিতরে ফাইট করতে করতে একটা দুইটা তো বাদ যাবে। টু বি মোর প্রেসাইজ, যদি সিস্টেম ফেয়ারভাবে চলে তাহলে আমাদের ব্যাকআপ প্লেয়ার এমন আছে যে আমরা ন্যাশনাল টিমে কাউন্টার করতে পারবো যদি সিস্টেম ঠিক হয়। এগুলো মানুষজন জানে না কিন্তু। ডু ইউ থিঙ্ক, আই মিন ক্রিকেটাররা জানে বাট ফ্যানরা কখনো জানবে না। ডু ইউ থিঙ্ক যে আমাদের এক্সিস্টিং ন্যাশনাল টিম ইজ দ্য বেস্ট প্লেয়ার্স দ্যাট উই হ্যাভ? নো, আসলে যে বেস্ট প্লেয়ারগুলো আছে তারা কি আন্ডার 19 টিমে আছে, আর দেন দ্য এ টিম, ওয়্যার আর দে? জিনিসটা হলো যে নাম্বার অফ ইয়ার্স ধরে কিছু প্লেয়ার আপনার ফেল করতেছে, আপনি অন্য কাউরে আসতে দিচ্ছেন না, খেলাচ্ছেন না। অ্যাজ আ সিলেক্টর অথবা অথরিটি আপনার কাছে এক্সপ্লেনেশন হলো যে একটু সময় দিচ্ছি আমরা, ঠিক আছে, জাতীয় অ্যান্সার, ঠিক আছে। সো বেসিক্যালি জিনিসটা কি আমাদের দেশের মানুষের মুখস্থ হয়ে গেছে জিনিসগুলোর অ্যান্সার কী আসবে। আমি আপনার চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই, ধরেন নিউজে যখন ওনাদেরকে কোয়েশ্চেন করা হয় না, ওই টাইমে পজ করে আমার একটা দর্শকরা যদি বলেন এখন কী বলবে বলতো, ঠিক আছে, ও বলবে যেটা বেসিক্যালি আবার আপনি ওটা প্লে করবেন দেখবেন ওই সেম জিনিসটাই বলছে। আপনার যদি আন্ডার 19 এই সিলেকশনটা আরও বেটার করার অপরচুনিটি থাকতো, হোয়াট ইজ ওয়ান রিফর্ম ইউ উড ব্রিং? আন্ডার 19-এর ক্ষেত্রে হ্যাঁ, আন্ডার 19 সিলেকশন যদি আরেকটু বেটার করা যেত। ভাই এটা না আপনার একটু ব্রডার স্পেকট্রামে চিন্তা করতে হবে। কেমন জুম আউট করলাম, কেমন হলো, ইটস নট অ্যাবাউট দ্য সিলেকশন, ইটস অ্যাবাউট প্লেয়াররা রুট লেভেল থেকে উঠে আসতেছে কোন জায়গা থেকে। আচ্ছা আমি যেহেতু ইউ হ্যাভ আ ডিফারেন্ট অডিয়েন্স টু হোয়াট আই হ্যাভ, আমি একটা স্পেসিফিক নিশে কাজ করি, সো ওইখানের পার্সপেক্টিভে আমি না বললে আমি টোটাল অডিয়েন্সের পার্সপেক্টিভ একটা জিনিস বলি। ইউ গাইজ আর অল ফ্যামিলিয়ার উইথ ফিটনেস, হ্যাঁ, ট্রেনার, বুঝেন তো। সো ভাইয়া ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্য বেস্ট শেপ ওয়েন ইট কামস টু ইয়ার বডি। এখন মনে করেন আপনি অনেক হার্ড ওয়ার্ক করতে চাইতেছেন, সবচেয়ে আপনি তো কিছু বুঝেন না, আপনি জাস্ট শিখতেছেন। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং? ওই ট্রেনারটা কিন্তু জানতে হবে যে কী করাইতেছে। তো আপনার কোচ কি লিটারেট? আপনার কোচ যেটা শিখাইতেছে সে আইসিসির যে রুল বুক থেকে শুরু করে যা কিছু পড়াশোনা আছে, আমি ইংলিশে হাইলাইট করতেছি না, বাট মডার্ন ক্রিকেট উইজডম তো ইংলিশেই। সো আপনারা তো কেউ বলে না জোর করে যে আপনার কোচ হইতে হবে, ঠিক আছে, বা আপনার ট্রেনার হইতে হবে, বাট ওয়ার্ল্ডের এইসব যে ফিল্ডগুলো আছে, বেঞ্চ প্রেস তো মানুষ বাংলায় বলবে না কোনোদিন, ঠিক আছে। সো আপনি যদি এই প্রফেশনে আসতেই চান তার মানে কি আ বাঞ্চ অফ বয়েজ উইল বি ডিপেন্ডেন্ট অন ইউ। কারেক্ট। তাদের ফ্যামিলি, তাদের ফিউচার, এভরিথিং উইল বি ডিপেন্ড। আমরা মনে করি আচ্ছা কিছু না হইলে একটা ট্রেনার হয়ে যাবো, কিছু পোলা প্যান্ডে দৌড় পারাবো, কয়েকটা জিম করাবো, কয়েকটা রাবার ব্যান্ড দিয়ে টান দিব। বাট আইসিসি ব্যাজেস নিতে হয় না যেখানে ইউ হ্যাভ টু নো গুড ইংলিশ, ইউ হ্যাভ টু নো দ্য নলেজ দ্যাট ইউ হ্যাভ টু আপনি আমার সাথে ইম্পার্ট? 5 দিন টাইম দেন, আপনার আমি লেভেল 3 কোচ বানাই দিতেছি বই পড়া। ইজ দ্যাট ইজি? জিনিসটা হলো ভাই আপনি জানেন না একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কআউট কেমন হইতে পারে। হ্যাঁ। সো ওইখানে কি করাইতেছে লেভেল 1-এ, লেভেল 2-তে কি করাইতেছে, এত লেভেল টেভেল করে কি বুঝতেছে এনারা? একটা ছেলে যদি আজকে যে ইনডেপথ একটা কোয়েশ্চেন করে তার কাছে অ্যান্সার আছে? একটা অ্যান্সার আছে, তুমি বেশি বুঝো না, ওভার থিঙ্কিং করো। দ্যাট ইজ হাউ ইউ শাট ডাউন আ ক্রিকেটার অর অ্যান অ্যাথলেট। দ্য মেইন কোয়েশ্চেন ইজ ইউ ডোন্ট নো ম্যান, আপনার কাছে অ্যান্সারটা নাই, ইউ ডেন্ট লার্ন। আপনি জাস্ট এনে সার্ভাইভ করতে আসছেন আপনার এই প্রফেশন দিয়া। 40-50,000 60,000 টাকা স্যালারি, সিস্টেম এমনভাবে করাপ্টেড যে আপনি ভয়েস উঠাইতে পারবেন না আপনার কোচ হিসেবে অথবা এক্সওয়াইজেড হিসেবে সার্ভাইভ করতে পারলে। কেউ কোনো রকম ওই জায়গায় থাকার জন্য কোচ হিসেবে তারা হয়তো তাদের হায়ার অথরিটির কেমনে তেল মারবে এটা নিয়ে বেশি অবসেসড, মোর দ্যান গেটিং মোর নলেজ। 2টা বই পড়া, এই করা। ওই প্রফেশনের জন্য আপনার ওই নলেজ লাগবে, তো আপনার ওইটা নিতে হবে, নাহলে আপনি প্রফেশনে যান না ভাই, আপনি হাজার হাজার ছেলের লাইফ নষ্ট করতেছেন। সো সিস্টেম, ওয়েন ইউ আস্ক অ্যাবাউট যে প্লেয়ার সিলেকশন অথবা যাই কিছু হোক, ভাই
আজীবন বিসিবি করাপ্টেড থাকুক, আজীবন আইসিসি মনে করেন এইরকম প্রোটোকলে চলতে থাকুক, আজীবন আপনি আর আমি পডকাস্ট করি, নান অফ দিস ম্যাটার। আপনি কোচগুলারে এডুকেট করেন, আপনি প্লেয়ারগুলারে লিটারেট বানান, ঠিক আছে, ওদের মাইন্ডসেট চেঞ্জ করেন। আমার 15 জন প্লেয়ার লাগবে না সলিড, আই নিড 5 টু উইন ওয়ার্ল্ড কাপস। বিউটিফুল। 5টা সলিড বাইরক, 5টা সলিড কোচ দেন আমারে, আপনার বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ করে দিবে। ওকে, আপনাকে যদি আজকে সুযোগ দেওয়া হতো যে আপনি ক্রিকেটে আবারও ফিরে আসতে পারবেন পুরোপুরি, লাইক ইউ প্লেইং ফর দ্য টিম, আপনি কি would you go through the journey again and return to the team? আচ্ছা let me rephrase. আচ্ছা, আপনাকে যদি আজকে সুযোগ দেওয়া হতো যে আপনি আবারও ন্যাশনাল টিম হয়ে খেলতে পারবেন, would you play? ফার্স্ট অফ অল আমি তো ন্যাশনাল টিমে খেলি নাই। মাই হাইয়েস্ট রিপ্রেজেন্টেশন ওয়াজ বাংলাদেশ হাই পারফরমেন্স টিম, অ্যান্ড দেন বেসিক্যালি আই হ্যাড টু স্টেপ ডাউন, ঠিক আছে। আই ওয়াজ এ ক্রিকেটার, ওয়াজ। সো ওই জায়গা থেকে আই উইল টেল ইউ সামথিং, নট জাস্ট অ্যাবাউট ক্রিকেট, স্পোর্টস। ইফ আই হ্যাড দ্য চান্স টু গেট ব্যাক, আবার রিস্টার্ট করার, ডেফিনেটলি ইয়েস। অ্যান্ড ইউ মাইট থিঙ্ক যে সিস্টেম করাপ্টেড, এই সেই এত কিছুর বলার পরেও জিনিসটা হইল, আমার কাছে মনে হয় যে যতটুকুই আমি লাইভ দেখছি না কেন, স্পোর্টসের কারণে অনেক কিছু ফেস করতে হয়েছে। ওই জায়গায় থেকে যখন আমি নর্মাল লাইফে আসি, আমার কাছে বেসিক্যালি লাইফটার অনেক সুন্দর মনে হয়, অনেক ফ্লেক্সিবল মনে হয় জানি জীবন কত ইজি বা সুন্দর। অ্যান্ড ওয়াইল সেইং দিস আই ডোন্ট ওয়ান্ট মানে জাজ, অথবা ধরেন অনেক মানুষের অনেক ট্রমা থাকে, ইমোশনাল থাকে, ওই জিনিসগুলো আর আমি করতেছি না। বেসিক্যালি আমরা হচ্ছে পাথরের মতো হয়ে যাই। সহজ এক্সাম্পলে যদি বলি, ভাই আই ওয়াজ ফিজিক্যালি অ্যাবিউজড ওয়াইল গ্রোয়িং আপ অ্যাজ অ্যান অ্যাথলেট। যে ইনস্টিটিউশনে ধরেন আমরা বড় হয়েছি, ঠিক আছে, বড় ভাইরা ইচ্ছা মতো পিড়ে দিচ্ছে। আমার মনে করেন র্যাগিং কালচার এগুলো খুবই কমন স্পোর্টসের ফিল্ডে। পিপল ডোন্ট নো অ্যাবাউট অল দিস স্টাফ, ঠিক আছে। ইম্যাজিন আ গাই লাইক মি, আমি যে লাস্ট 2 বছর ক্রিকেট কন্টিনিউ করছি যেই ফিজিক্যাল প্রবলেমের মধ্যে থাইকা, লুকিং ব্যাক আই থিঙ্ক ক্রিকেট রেসপেক্টস মি। যদি সে কথা বলতে পারতো, অ্যান্ড আমার আর ক্রিকেটের ওরকম একটা কানেকশন আছে, অ্যান্ড আমি বারবার তার কাছে যাইতাম যদি আমি চান্স পাইতাম। বিকজ স্পোর্টস ইজ সামথিং যেটা আসলে আপনি যদি ডিপলি ইনভলভ হন না, অ্যাবভ মানি, অ্যাবভ এনিথিং, ফেম, ইফ ইউ ক্যান বিল্ড আ রিলেশনশিপ উইথ স্পোর্টস, ইফ ইউ ক্যান লিভ লাইফ লাইক দ্যাট, এই এক্সপিরিয়েন্সটা আপনি বারবার চাবেন ভাই। অ্যাডিকশনের মতো। I don't think addiction is the right word or not. It's like, ভাই আমি আজকে ধরেন I was maybe 12 years, যেদিন ধরেন আমারে, আপনি বাসার পানির লাইন আছে গ্রিন পাইপ, কিছু দেখছেন কিনা আই ডোন্ট নো, তো ধরেন গাছের ডাল, ওই গ্রিন পাইপ, হকি স্টিক, ফাইবার, ক্রিকেট ব্যাট, প্লাস্টিকের স্টাম্প, রড স্টিলের থেকে শুরু করে ঝাঁটা, কাঠের স্টাম্প, এমন কোনো জিনিস না যেটা দিয়ে আমরা মায়ের খাই নাই, যেখানে হোক, ঠিক আছে, যেখানে আমি মায়ের খাই নাই। স্পোর্টসে আপনার কতখানি ভালো লাগতে হইলে ওইখানে ওই 5 মিনিট পরে আপনার আম্মুর সাথে ফোনে কথা হইলে ইউ আর কন্ট্রোলিং ইউর আইস, ইউর টিয়ার্স, অ্যান্ড when your mother asks you যে তুমি কেমন আছো, you think মা খুব ভালো আছে, তুমি দোয়া করো। That is what sports means to us. You can use slangs against me, you can judge the guys who represent my country, but জিনিসটা হইলো আমরা খুবই, I don't like to be emotional, ঠিক আছে। সো ওই জায়গা থেকে it's very difficult to control. মানে you guys don't have any idea what athletes go through, but still আমার যদি আবার ওই মাইরগুলা খাইতে হয়, I want to go back there because it creates me for something. You can ask me any question, you can take me in front of a bullet, I don't fucking care. তুই আমারে মাইরা ফেললে এখন মাইরা ফেল, whatever I have faced, তুই বন্দুক নিয়ে দাঁড়ায় আসছিস because you are helpless, because you doubt yourself. মাইরাই তো ফেলবি, মৃত্যুর ভয়ে আমি কত আগে পার করে আসছি। আমারে একটা রুমে নিয়ে 20-25 জন পিটাইছে। কেন? That's the way, man. Ragging? That's the way, no? It's জিনিস হলো ভাই, আমি অনেক কিছু বললে এখানে আরো অনেক সমস্যা হবে। But this doesn't even sound like ragging. This sounds like straight up abuse. Like abuse, I think sounds worse than abuse. I will tell you, it's rape. That's the right word. It's rape. And cricketers know about this. No, মানে বিসিবিতে এগুলো হয় না।
আমি যতই বাজে কথা বলি সিস্টেম এটা করি, পিসিবিতে এগুলো হয় না। বাংলাদেশের অনেক স্পেশালি ক্যাডেট অর্গানাইজেশন এগুলো বেশি হয়। Straight up abuse and সো জিনিসটা হলো ভাইয়া, অ্যাজ আ হিউম্যান বিং আপনি আমারে গালি টালি দিতে পারেন, আপনি আমারে ভুল বুঝতে পারেন, অথবা আপনার কাছে আমি বেশি বোঝা টাইপ কেউ হইতে পারি। দ্য রিজন ওয়াই আই এম রেজিং মাই ভয়েস অথবা আমি যা কিছু বলতেছি না কেন ইজ বিকজ আমার কাছে মনে হয় যে ইটস ফাইন ভাই, আপনি আপনার টাকা দিয়ে খেলা দেখতে আসেন, ইউ আর বাইং দ্য টিকিট, আপনি বাংলাদেশের জন্য ইমোশন আছে আপনার, আপনি যা মন চায় গালি দেন, আমি হারছি বইলে। বাট আপনি একটু মাঝে মাঝে মনে করেন তো আমরা কত কিছু পার করে এখানে আসছি, yeah, অ্যান্ড হোয়াট ডু উই ডিজার্ভ। না আমি আপনার সুনাম চাই না, আমি হারছি আপনি আমার গাইলান, বাট অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, আপনি আমারে গালি দেওয়ার সময় ডিড ইউ চ্যালেঞ্জ দ্য পিপল যাদের কারণে আমরা এত কিছু ফেস করতেছি? অ্যান্ড আজকে যদি আমি কমেন্টেটর হয়ে যাই, আজকে যদি আমি অন্য কিছু করি, আমার দরকার নাই ভাই। আমি লাইফে এত কিছু ফেস করছি ওই সব জায়গায়, আমার কাছে মনে হয়েছে অ্যাবভ মানি, অ্যাবভ এনিথিং এলস, ওই যে ছেলেগুলা সিস্টেমে আসে না, আই এম টেলিং ইউ, নামাজ পড়লে আমার জন্য দোয়া করে, absolutely. বিকজ আই এম বিং দেয়ার ভয়েস। যে ছেলেটা আজকে আন্ডার 14-16 খেলতেছে না, হি নোজ হোয়াট ইজ নাবিল ভাই ইজ ডুইং ফর হিম। Yeah. And this will make a difference. I absolutely think it will. Or একটু হলেও দুইবার ভাববে এই টাইপের কাজ হওয়ার আগে. And I really hope the system is getting better, at least even if it's in small ways. But that doesn't sound like ragging. That sounds like, as you said, rape. And it gets যে really জিনিস হলো bad. ভাই, আপনি একটা ছেলে ডাকতেছেন, দাঁড়াইতে বলছেন, পিটাইতেছেন, এটা রেপ না তো কি? রেপ মানে কি শুধু ওই ওয়ার্ডটা না ইউজ করি, হ্যাঁ, ওটার মানে কি তাই? মানে আমার কাছে মনে হয় যে ফিজিক্যাল অ্যাবিউজ ইটস আ ভেরি গুড, মানে সম্মান করে কথা বলা হয়ে গেল জিনিসটা। ইমাজিন আমি এখানে হাত দিয়ে দাঁড়াইছি, মানে আমার ফেস ওই দিকে, ওইরকম একটা জিনিস দিয়ে আপনি আমার 25-30টা বাড়ি মারছেন কোনো কারণ ছাড়া। অ্যান্ড বাড়িটা কেমনে মারে? জায়গা দিয়ে এরকম আসতে মারে না, ডিস্টেন্সটা ওইখান থেকে দৌড়ায় এসে মারে, কোনো কারণ ছাড়া। এখানে অনেক সিস্টেম আছে। ধরেন আপনি সিনিয়রের দিকে চোখ তুলে তাকাইলে ওইটা অপরাধ। Shit. আপনি আমার কিসের ভয় দিবেন? Shit. So sports academy survive করে is a challenge of its own. নট স্পোর্টস একাডেমি, জিনিসটা হইলো ইনস্টিটিউশনস। Institutions. স্পোর্টস একাডেমি তো পোলাপাইন আব্বাম্মু নিয়ে যায়, একটু প্র্যাকটিস করে, ওই জীবন তো শান্তির ভাই। Wow. বাট যাই বলছি না কেন ভাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় দ্য কোর মেসেজ ইজ, ইফ ইউ আর সামওয়ান ইয়াং অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং দিস, অ্যান্ড তোমার লাইফে যদি এত ফালতু সময় থাকে যে আমার মতো একটা ফালতু মানুষ, তুমি এতক্ষণ সময় নিয়ে এইসব জিনিস শুনছো, I will request them যে just take away one thing. You are always going to be alone in this ride. Even after you finish this podcast and start doing something else, there might be many people telling you things like, I will be beside you, but these are all lie. And din sheshe, whatever you're gonna do, just make sure যে you accept it, you're gonna be alone. তাহলে লাইফটা অনেক ইজি হয়ে যাবে। Beautiful. And that was another episode of the podcast. I think আমরা অনেক এপিসোডই করছি, but this has been আমার favorite episode so far, and অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন, you'll know why it's my favorite. আমি সবসময় চাই এই ধরনের টপিক আমরা তুলে ধরি, এবং ক্রিকেট হচ্ছে এমন একটা জিনিস, it's so close to our hearts. I feel like প্রত্যেকটা বাংলাদেশি এই ন্যাশনাল প্রাইড যে আসে এটা ক্রিকেট থেকে আসে, and আমরা যে জিনিসগুলো লাভ করি বা যে জিনিসগুলো আমাদেরকে মিডিয়ার মাধ্যমে খাওয়ানো হয়, এগুলোর সবসময় একটা ডার্ক সাইড থাকে, এবং আমরা ক্রিকেটের এখন একটা ডাউনফল দেখতে পাচ্ছি, which hopefully will not last for long, but it's important to be aware, it's important to be educated, to be informed যে what is actually going on behind the scenes, and know that বাংলাদেশে ক্রিকেট নিয়ে ওপেনলি কথা বলার সাহস আসলে তেমন কারোরই নাই, and we were so lucky to have someone who is being the voice of so many cricketers and so many people who need to be informed about Bangladeshi cricket. I hope you subscribe and comment below what you think of the episode. Thank you. All right. And আজকে শেষ করার আগে আপনার জন্য ছোট্ট একটা gift from our clothing partner, Matt Coffee. Thank you so much. Thank you, Bea. Thank you so much. Jos.